তো প্রথমত দেখো, এটা হচ্ছে আমাদের একদম প্রথম ইউনিট, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখানে আজকে আমরা কনসেপ্ট অফ এডুকেশনাল ফিলোসফি সম্পর্কে আলোচনা করব, একদম শুরু থেকেই আলোচনা করব যে মানে একদম শিক্ষা কি, হ্যাঁ, শিক্ষার প্রকৃতি কি, নেচার কি, শিক্ষা সম্পর্কে কে কি কি বলেছে, ফিলোসফি বলতে কি বুঝি, ফিলোসফির ধরন কি রকম হয়, ফিলোসফির কি কি ব্রাঞ্চ আছে, সমস্ত বিষয়, বা এডুকেশনাল ফিলোসফি কি বলতে কি বুঝি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। এবং পরের ক্লাসে তোমাদের কিন্তু অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন এবং অ্যাসেসমেন্ট মেজারমেন্ট এই পোর্শনটা নিয়ে ক্লাস হবে, সেটাও তোমরা অবশ্যই করবে। ঠিক আছে, তো প্রথমত দেখো, আমরা মিনিং অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা বলতে কি বুঝি সেটা সম্পর্কে আমরা জানি। আমরা সবাই এডুকেশন 11, 12, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি সবাই পড়ে এসেছি, আমরা সবাই জানি, কিন্তু বিষয়গুলো থেকে প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলোই দেখবে পরীক্ষার হলে ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার এবং একদম একদম যেন ফ্রেশ থাকে, সবকিছু যেন পার্ট বাই পার্ট তোমার ব্রেনে সাজানো থাকে, যেটা প্রশ্ন আসবে সেটা যাতে অ্যান্সার করতে পারো। তো যদি আমরা শিক্ষা বা এডুকেশন, এডুকেশন একটা ইংরেজি শব্দ, যে শব্দটা এসছে, হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ড, বেসিক্যালি মানে গ্রিক ওয়ার্ড থেকে এডুকেয়ার, এডুসেয়ার এবং এডুকেটাম, এই যে তিনটে থেকে বারবার প্রশ্ন আসে। এডুকেয়ার, এডুসেয়ার এবং এডুকেটাম, এই তিনটে শব্দ থেকে কিন্তু এডুকেশন কথাটি এসেছে। এই তিনটে, এডুকেয়ার, এডুসেয়ার এবং এডুকেটাম, এই তিনটে শব্দের কিন্তু আলাদা আলাদা মানে আছে। প্রথমত দেখো, এডুকেয়ার বলতে কি বুঝি? এডুকেয়ার বলতে টু রাইজ আপ অর টু ব্রিং আপ অর নারিশ, অর্থাৎ এডুকেশন বলতে কি বুঝি, এডুকেয়ার মানে হচ্ছে যে রাইজ আপ মানে গড়ে তোলা, ব্রিং আপ প্রতিপালন করা, হ্যাঁ, পালন করা, বেসিক্যালি প্রতিপালন করা, বাংলা মানটা হচ্ছে প্রতিপালন করা। আমরা যেরকম একটা ছোট চারা গাছকে প্রতিপালন করি, জল দিই, বা হাওয়া দিই, রোদের কাছে রাখি, ঠিক আছে, মাটিটা একটু পরিষ্কার করে রাখি, তো সেইভাবে আমরা যেরকম প্রতিপালন করে করে একটা ছোট চারা গাছকে বড় করে তুলি, সেরকম একটা শিশুকেও কিন্তু ছোট থেকে এরকম ভাবে পরিচর্যা করে, প্রতিপালন করে, পরিচর্যা করে আমরা কিন্তু বড় করে তুলি। ঠিক আছে, এইভাবে এইটা হচ্ছে এডুকেয়ারের মিনিং। দেখো এখানে কেয়ার আছে, কেয়ার মানে কি? প্রতিপালন। তো এখানে এইভাবে মনে রাখবে এটা, যে প্রতিপালন করা মানে নারিশ করা, ব্রিং আপ, রাইজ আপ, এই বিষয়গুলো। এর মানে কি? চাইল্ড ইজ টু বি ব্রট আপ অর নারিশড কিপিং সার্টেন এম এন্ড আইডিয়াস, অর্থাৎ কি, যে আমরা শিশুকে একটা নির্দিষ্ট লক্ষ্যকে মাথায় রেখে, নির্দিষ্ট গোলকে মাথায় রেখে আমরা শিশুকে প্রতিপালন করবো, বড় করে তুলবো। সেটা আমরা আলোচনা করবো, যে এই লক্ষ্য বা শিশুকে মানে কি, কোন লক্ষ্যকে মাথায় রেখে শিশুকে প্রতিপালন করবো, সেটা আমরা আলোচনা করবো। এবং তার সঙ্গে হচ্ছে এডুসেয়ার মানে হচ্ছে লিড আউট টু ড্র আউট। দেখো স্বামী বিবেকানন্দের শিক্ষার সংজ্ঞা তোমরা সবাই পড়েছো, আমরা ডেফিনেশনে পড়বো। সেখানে কি বলা হচ্ছে বলতো, যে শিক্ষা হচ্ছে আমাদের অন্তর্নিহিত যে সম্ভাবনা, আমাদের মধ্যে যে প্রত্যেকের মধ্যে পোটেনশিয়ালিটিস আছে, প্রত্যেকের মধ্যে সম্ভাবনা আছে, ঠিক আছে, তো সেই সম্ভাবনার যে বিকাশ বা প্রকাশ, সেইটাকে হচ্ছে লিড আউট মানে ট্রেনে বের করা, ড্র আউট মানে টেনে বের করা। অর্থাৎ আমার ভেতরে, যে আমার প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু এবিলিটিস আছে, কারো একদম কোনো মানে গন্ডমূর্খ বা কোনো এবিলিটি নেই এইরকম কোনো লোক হয় না, প্রত্যেকেরই কিছু না কিছু এবিলিটি আছে। তো এডুসারি কি করে, যে তোমার মধ্যে যে এই লুকিয়ে থাকা সম্ভাবনাগুলো আছে সেটাকে বের করে আনতে সাহায্য করে। ড্র আউট দ্য বেস্ট হোয়াট ইজ ইনসাইড দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর ইনসাইড মানে অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলো আছে সেটাকে বের করা হচ্ছে এডুসারির অর্থ। ঠিক আছে, এরপরে হচ্ছে এডুকেটাম, যেটাকে সাধারণভাবে আমরা শিক্ষা বলতে কি বুঝি? সাধারণভাবে আমি যদি বলি, তুমি যদি বলো যে শিক্ষা কি, শিক্ষা হচ্ছে যে আমরা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাচ্ছি, সেখানে শিক্ষক আমাকে পড়াচ্ছে, ঠিক আছে, আমি কিছু শিখছি, ডিগ্রি লাভ করছি, এই যে বিষয়গুলো, এইগুলোকে ফোকাস করে হচ্ছে এডুকেটাম ইন্ডিকেট দ্য অ্যাক্ট অফ টিচিং অর ট্রেনিং, অর্থাৎ আমাদের যে টিচিং মানে পঠন পাঠন প্রক্রিয়ায় যা কিছু কাজ করা হয় তার অর্থ কি এডুকেটাম। অর্থাৎ এডুকেটাম সাধারণভাবে আমরা শিক্ষা বলতে কি বুঝি? এই টিচিং এর প্রসেস, তো এই আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা পড়ছো, শুনছো, এটাকেই তো শিক্ষা বলছি। তো এই অর্থটা হচ্ছে এডুকেটাম থেকে আসছে। ঠিক আছে, এডুকেটাম থেকে আসছে। আমাদের এটা কি এডুকেটাম কি করে? এডুকেটাম যে এই যে অ্যাক্ট অফ টিচিং অর ট্রেনিং, অর্থাৎ কিভাবে পড়াতে হয়, প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ টিচিং। টিচিং এ পড়ানোর কতগুলো নীতি আছে, প্রিন্সিপালস আছে, ঠিক আছে, কি কতগুলো নির্দিষ্ট নিয়ম মেনে মেনে পড়াতে হয়। ধরো আমি তোমাকে যদি এক্ষুনি পড়াতাম, হ্যাঁ, মিনিং অফ এডুকেশন না পড়িয়ে আমি যদি তোমাকে টাইপস অফ এডুকেশন পড়াতাম, তোমাকে কিন্তু বুঝতে সমস্যা হতো। অর্থাৎ আমি প্রথমে তোমাকে মিনিং অফ এডুকেশন পড়াবো, তারপরে এডুকেশনের কি বৈশিষ্ট্য সেটা পড়াবো, হ্যাঁ, এডুকেশনের কেন প্রয়োজন সেটা পড়াবো, তারপরে টাইপস এভাবে এগোনো হয়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রিন্সিপালস। এরকম অনেক প্রিন্সিপালস আছে টিচিং এর, সেগুলো আমরা আলোচনা করবো এক এক করে সিলেবাসে যখন ভিতর দিকে যাব। তো বেসিক্যালি কি বলছে, এডুকেটাম বলতে আমরা শিক্ষার কোন বিষয়গুলোকে বলছি? এডুকেটাম অর্থে মানে এডুকেটামের অনুযায়ী শিক্ষা হচ্ছে কি, শিক্ষাকে কি মিন করে? এডুকেটিং দ্য চাইল্ডকে শিক্ষিত মানে শিশুকে শিক্ষিত করে তোলা, প্রোভাইড ট্রেনিং ফ্যাসিলিটিস টু দ্য চাইল্ড
ফর হিজ আর অলরাউন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য যা যা শিশুকে যা যা ফেসিলিটিস দেওয়া দরকার, যা যা ট্রেনিং দেওয়া দরকার, প্রশিক্ষণ দেওয়া দরকার, সেটাকেই বলা হচ্ছে শিক্ষা অ্যাকর্ডিং টু কোন অর্থে? এডুকেটর। তাহলে আমরা শিক্ষার তিনটে অর্থ পেলাম, এডুকেয়ার, এডুসারি বা এডুসার এবং এডুকেটর। ঠিক আছে, এডুকেয়ার মানে কি? রাইজ আপ, ব্রিং আপ আর নারিশ, প্রতিপালন করা। আর এডুসার মানে কি? তোমার মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলো আছে সেগুলোকে ড্র আউট করা, টেনে বের করা, লিড আউট করা, সেগুলোকে বাড়িয়ে তোলা। আর এডুকেটর মানে যে অ্যাক্ট অফ টিচিং, তোমাকে শিক্ষা দান করা। ঠিক আছে, তো এইভাবে এই তিনটে অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে এডুকেয়ার এবং এডুসারি এরা বেসিক্যালি কার উপর ফোকাস করে বলতো? কিসের উপর এরা ফোকাস করে? ডেভেলপমেন্ট অফ দা লেটেন্ট ফ্যাসিলিটিস অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর মধ্যে যে লেটেন্ট মানে সুপ্ত বা লুকোনো প্রতিভা থাকে, সেই প্রতিভার উপর ফোকাস করে কে? এডুসেয়ার এবং এডুকেয়ার। ঠিক আছে, আর এডুকেটাম কি করে? এডুকেটাম তোমার সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। ঠিক আছে, সব দিকগুলোর বিকাশ করাতে হবে। ঠিক আছে, তো এছাড়াও আমরা এডুকেশন এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষা। আমরা সকলেই জানি যে শিক্ষা শব্দটি এসছে সংস্কৃত সাস ধাতু থেকে। সাস ধাতুর মানে কি? সাস মানে হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলা, কন্ট্রোল, নিয়ন্ত্রণ, অর্ডার, ডাইরেক্ট এবং রুল। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষা বলতে কি বলছি? শিক্ষা বলতে আমাদের আমাদের মানুষের আচার আচরণকে কন্ট্রোল করতে হয়, ডিসিপ্লিন করতে হয়। মানে আমাদের যদি তুমি আমাদের ভারতীয় দার্শনিক চিন্তা ভাবনা দিয়ে দেখো, সেখানে কি দেখবে যে শিক্ষা মানে কি? শিক্ষা হচ্ছে আমাদের মানুষকে মহান করে তোলে, মহৎ করে তোলে, মোক্ষ লাভের দিকে নিয়ে যায়। তো এইভাবেই যে মোক্ষ লাভ হবে, তুমি মহান হবে, কিসের বেসিসে? তোমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল করতে হবে? তোমার ষড়রিপু, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। লোভ, কাম, ক্রোধ, হ্যাঁ, হিংসা, ঘৃণা, এগুলোকে কন্ট্রোল করতে হবে এবং তোমাকে একটা নৈতিক জীবন যাপন করতে হবে, ডিসিপ্লিন জীবন যাপন করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের শিক্ষার মধ্যে। এছাড়াও শিক্ষার আরেকটা প্রতিশব্দ হচ্ছে কি? আমরা জানি বিদ্যা। বিদ্যা শব্দের অর্থ হচ্ছে নলেজ। হ্যাঁ, নলেজ বা জ্ঞান। বিদ্যা শব্দটি কিন্তু সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। এগুলো গুরুত্বপূর্ণ। এই মানে যেহেতু পিএসসি বা এসএসসি এইসব পরীক্ষাগুলো মানে বিশেষ করে পিএসসির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে, তো সেক্ষেত্রে দেখবে নেগেটিভ মার্কিং এর একটা সুবিধা এবং একটা অসুবিধা আছে। সুবিধা কি বলতো? নেগেটিভ মার্কিং এর সুবিধা হচ্ছে প্রশ্ন ছোট হয়, অসুবিধা হচ্ছে তোমার ভুল করলে তোমার নাম্বার কাটা যাবে, তোমার মাইনাস হবে, এটা তো অসুবিধা। কিন্তু একটা সুবিধা আছে, নেগেটিভ মার্কিং যেসব পরীক্ষায় থাকবে সেই পরীক্ষা দেখবে লেন্দি প্রশ্ন হয় না, ছোট ছোট প্রশ্ন হয়। এটা কিন্তু একটা সুবিধা, কারণ নেট টেট যারা দিয়েছো তারা জানো যে নেটের প্রশ্নগুলো বড় বড় হয়, কিন্তু যেখানে নেগেটিভ মার্কিং থাকে সেখানে এত বড় প্রশ্ন করা যাবে না, সেখানে প্রশ্ন ছোট করতে হয়, কারণ অনেক অপশন থাকে, হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো থাকে। তো বিদ ধাতু শব্দের অর্থ কি? নলেজ, টু নো, অ্যাকোয়ার নলেজ। তাহলে এক্ষেত্রে কি করছে? এক্ষেত্রে শিক্ষার অর্থ হচ্ছে যে জ্ঞান লাভ করছি, বা বিদ্যার অর্থ হচ্ছে জ্ঞান লাভ করা। তাহলে এই বিষয়টা পরিষ্কার হলো, এই বিষয়টা বোঝা গেল? একটু জানাবে এখানে কিছু ডাউট আছে, বা পড়ানো কি স্পিডে হচ্ছে, সমস্যা হচ্ছে কিছু কারোর, একটু জানাবে। তাহলে এরপরে কতগুলো সহজ বিষয় জেনে নি। দেখো, মিনিং অফ এডুকেশন। শিক্ষার সাধারণত দুটো অর্থ হয়, তোমরা বিষয়গুলো হয়তো জানো বা পড়েছো, তাও আরেকবার পড়ো, বিষয়গুলো ক্লিয়ার হবে। শিক্ষার সাধারণত দুটো অর্থ হয়, একটা হচ্ছে ন্যারো মিনিং অফ এডুকেশন বা সংকীর্ণ অর্থে শিক্ষা, যারা বাংলায় পড়েছো, আমিও বাংলায় পড়েছি, এমন নয় যে আমি বাংলায় পড়িনি। আর ওয়াইডার মিনিং অফ এডুকেশন মানে বৃহৎ অর্থে শিক্ষা। তাহলে শিক্ষার দুটো অর্থ, একটা হচ্ছে ন্যারো মিনিং অফ এডুকেশন এবং ওয়াইডার মিনিং অফ এডুকেশন। ন্যারো মিনিং অফ এডুকেশন মানে কি? সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলি? এই যে আমরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে গিয়ে যে শিক্ষা লাভ করছি, ডিগ্রি লাভের জন্য যে শিক্ষা লাভ করছি, পরীক্ষায় পাস করার জন্য যে শিক্ষা লাভ করছি, সেটাকেই ন্যারো মিনিং অফ এডুকেশন বলা হয় বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলা হয়। তাহলে বেসিক্যালি আমরা শিক্ষা মানে তো এটাই জানি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে যে পড়াশোনা করছি এটাই শিক্ষা। তাহলে এটাকে ন্যারো মিনিং বলা হচ্ছে কেন? এটা বৃহৎ নয় কেন? কারণ এই যে তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করছো, পড়াশোনা করছো, পরীক্ষায় এত নাম্বার পাচ্ছ, এগুলো কিন্তু তোমার বাস্তব জীবনে কোনো কাজে লাগবে না। তোমার হচ্ছে পেশাগত জীবনের মধ্যে সীমাবদ্ধ। ধরো পরীক্ষায় পাস করে তুমি একজন শিক্ষক হয়ে গেলে, শিক্ষিকা হয়ে গেলে, এই পেশাগত জীবনের মধ্যেই তোমার এই পড়াশোনা সীমাবদ্ধ, কিন্তু বাস্তব জীবনে তোমার এর জ্ঞান খুব কমই লাগে, কম কম প্রয়োজন হয়। এই জন্য এটাকে ন্যারো মিনিং অফ এডুকেশন বলা হচ্ছে। ন্যারো মিনিং বা সংকীর্ণ অর্থে শিক্ষা কি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে যে আমরা সো কল্ড এডুকেশন লাভ করি, শিক্ষা লাভ করি ডিগ্রি লাভের জন্য, সেটাকে ন্যারো মিনিং বলা হচ্ছে। তাহলে বৃহৎ অর্থের শিক্ষাটা কি? ওয়াইডার মিনিং অফ এডুকেশনটা কি? ওয়াইডার মিনিং অফ এডুকেশন হচ্ছে তুমি বাস্তব জীবন থেকে, ফ্যামিলি থেকে, পরিবার থেকে, সোসাইটি থেকে যা কিছু শিখছো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি বাস্তব জীবন থেকে, পরিবেশ থেকে, সমাজ থেকে যা কিছু অভিজ্ঞতা লাভ করছো, সেটাই কিন্তু তোমার মূল শিক্ষা, তাই না? সেটাই হচ্ছে মূল শিক্ষা। এ সম্পর্কে মেবি আমি ভুলে গেছি, আইনস্টাইন একটা কথা বলেছিল যে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে
এটা আইনস্টাইন বলেছিল কিনা আমার একটু ডাউট আছে, মানে মানে আমি ভুলে গেছি একটু আর কি। যে শিক্ষা হচ্ছে তুমি ধরো পড়াশোনা করলে, হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করলে, পড়াশোনা করে যা শিখেছো সবগুলো ভুলে যাওয়ার পর যেটা থেকে থাকে সেটা শিক্ষা। মানে যা শিখেছো সেটা তুমি ভুলে যাও, তারপরে যেটা পড়ে থাকবে সেটাই শিক্ষা, মানে সেটাই ট্রু এডুকেশন। তো ওয়াইডার মিনিং অফ এডুকেশন হচ্ছে কোনো পুঁথিগত বিদ্যা নয়, তোমার বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, সোসাইটি থেকে তুমি যে শিক্ষা লাভ করেছো, পরিবার থেকে যে শিক্ষা লাভ করেছো, যে তুমি মূল্যবোধের শিক্ষা, নীতি নৈতিকতার শিক্ষা পরিবার থেকে লাভ করেছো, সেটাই হচ্ছে তোমার শিক্ষা। ঠিক আছে, খাতায় কলমে শিক্ষিত, আমরা বলি না যে খাতায় কলমে শিক্ষিত হয়ে গেলে শিক্ষিত হয়ে গেলেই শুধু শিক্ষিত হওয়া যায় না, মানুষের বিবেক উন্নত হতে হয়, মূল্যবোধ থাকতে হয়, নীতি নৈতিকতা থাকতে হয়, তবেই তো শিক্ষা, তবেই তো তাকে আমরা শিক্ষিত লোক বলবো। এটা হচ্ছে ওয়াইডার মিনিং অফ এডুকেশন। এছাড়াও শিক্ষার তিনটে টাইপস আছে, ঠিক আছে, টাইপস অফ এডুকেশন, তাহলে মিনিং দুটো পেলাম, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা বা ন্যারো মিনিং, আর একটা হচ্ছে বৃহৎ অর্থে শিক্ষা বা ওয়াইডার মিনিং। এছাড়া টাইপস অফ এডুকেশন কি, শিক্ষার তিন ধরনের টাইপস হয়, তিনটে ধরন হয়। একটা হচ্ছে ফর্মাল এডুকেশন, যাকে আমরা প্রথাগত শিক্ষাও বলি, ইনফর্মাল এডুকেশন বা অপ্রথাগত শিক্ষা, এবং নন ফর্মাল এডুকেশন। আচ্ছা, প্রথাগত, অপ্রথাগত এবং নন ফর্মাল এডুকেশন। ঠিক আছে, নন ফর্মাল এডুকেশনের বাংলা মানেটা কেউ বলতে পারবে? প্রথা মুক্ত। হ্যাঁ, প্রথা মুক্ত। আচ্ছা, হ্যাঁ, একদম প্রথা মুক্ত। থ্যাংক ইউ। তো তাহলে ফর্মাল এডুকেশনটা কি? ফর্মাল মানে প্রথাগত শিক্ষা মানে আমাদের এই যে ট্র্যাডিশনাল এডুকেশনটাকে যেটা বলি, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে যে শিক্ষা লাভ করছো সেইটাকে বলা হচ্ছে ফর্মাল এডুকেশন। মানে আমরা ন্যারো মিনিং অফ এডুকেশন বলতে যা বুঝিয়েছিলাম, ফর্মাল এডুকেশন বলতে কিন্তু সেই একই বিষয়টাকেই বুঝি। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল। আর ইনফর্মাল কি, অপ্রথাগত কি? অপ্রথাগত হচ্ছে এই যে ওয়াইডার মিনিং অফ এডুকেশন, অর্থাৎ তুমি পরিবার থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে, সোসাইটির বিভিন্ন জায়গা থেকে যা কিছু শিখছো, যেগুলো তোমার বাস্তব জীবনে কাজে লাগছে, সেইটাকেই বলা হচ্ছে অপ্রথাগত শিক্ষা। তাহলে বলো তো, অপ্রথাগত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন কখন শুরু হয়, কখন শেষ হয়? একটু রেসপন্স করো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একদম, জন্ম থেকে মৃত্যু। একদম, কারণ আমরা সারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিছু না কিছু শিখেই যাচ্ছি। এরপরে দেখো, এই ফর্মাল এডুকেশনের কিছু কিছু সুবিধা আছে। তুমি কোনো জায়গায় ধরো অ্যাসিস্ট্যান্ট মানে মাস্টার হওয়ার জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার যদি এমএ না থাকে, বিএড না থাকে, মানে প্রথাগত ডিগ্রি না থাকে, তাহলে তোমাকে কি পরীক্ষায় বসতে দেবে? বসতে দেবে না। তাহলে প্রথাগত শিক্ষারও একটা গুরুত্ব আছে আমাদের সোসাইটিতে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইনফর্মাল এডুকেশনও কিন্তু তোমার বাস্তব জীবনে দৈনন্দিন জীবনে সব বেশি গুরুত্ব আছে। এরপরে পরবর্তীকালে যখন টেকনোলজির ডেভেলপমেন্ট হলো, মানুষের কাছে এই ধারণা এলো, কনসেপ্ট এলো যে শিক্ষার প্রসার ঘটাতে হবে, সবাইকে শিক্ষাদান করতে হবে। তো তখন কিন্তু এই নন ফর্মালের কনসেপ্টটা আসে। ঠিক আছে, নন ফর্মালের কনসেপ্টটা আসে প্রথা মুক্ত। এই নন ফর্মাল কি, ধরো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সবাই যেতে পারে না, ধরো আমি কোনো কারণে ক্লাস বা মাধ্যমিকের পর পড়া বন্ধ করে দিয়েছি, তারপরে আমি কোনো কাজে যুক্ত হয়েছি, আমার বয়স 30 বছর হয়েছে, আমার কাছে এখন টাকা পয়সা আছে, আমি চাইছি যে আমি আবার পড়তে যাব, তখন কি আমি নর্মাল স্কুলে যেতে পারবো? যেতে পারবো না। 30 বছর বয়সে যদি আমি 11-এ পড়ি, তাহলে 11-এর ছেলে মেয়েরা কি আমাকে মানে থাকতে দেবে? কাকু জেঠু বলে করবে, মজা উড়াবে, তাই তো? তো এই জন্য এদের জন্য মুক্ত শিক্ষা। ঠিক আছে, এই যে মানে নন ফর্মাল এডুকেশন, মানে ফর্মাল এবং ইনফর্মাল দুটোকে যুক্ত করে নন ফর্মাল এডুকেশন এসছে। নন ফর্মাল এডুকেশন কি, তুমি রবীন্দ্র মুক্ত ইউনিভার্সিটি থেকে যদি কোনো কোর্স করো, সরি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে, নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে, ইগনু থেকে যদি কোনো কোর্স করো, অর্থাৎ আমাদের যে ডিস্টেন্স লার্নিং বা অনলাইন লার্নিং, অনলাইনে আমরা যে কোর্স করি, ডিস্টেন্স থেকে যে আমরা যে কোর্স করি, সেগুলো হচ্ছে সব নন ফর্মাল এডুকেশনের মধ্যে পড়ে। তাহলে ফর্মাল হচ্ছে প্রথাগত শিক্ষা, ইনফর্মাল হচ্ছে আমাদের কি সোসাইটি থেকে যে শিক্ষা লাভ করছি সেটা, আর নন ফর্মাল হচ্ছে কি অনলাইন থেকে ডিস্টেন্স এডুকেশন, অনলাইন এডুকেশন, এগুলো হচ্ছে নন ফর্মাল এডুকেশন। তাহলে নন ফর্মাল এডুকেশনে আমরা কি করছি, টেকনোলজির ইউজ করছি। ঠিক আছে, টেকনোলজির ইউজ করছি, এই জন্য এই টেকনোলজি নিমেষটা দেওয়া আছে। এটা দেখো, বিষয়টা পরিষ্কার হলো? প্রশ্ন আসবে কিন্তু, এগুলো দেখে রাখো, প্রশ্নগুলো আলোচনা করবো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, ডেফিনেশন অফ এডুকেশন। তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, বিশেষ করে এই স্কুল টিচারের পরীক্ষাগুলো, 2 থেকে 3টে বা আরো বেশি 4-5টা তোমরা এরকম কোটেশন পাবে যে এই কথাটা কে বলেছে, শিক্ষার এই সংজ্ঞাটা কে দিয়েছে, এগুলো কিন্তু পাবে। যত পারো ডেফিনেশন মনে রাখবে, ডেফিনেশন পড়ে রাখবে। যদি তোমরা পরীক্ষায় পাস করার পর যখন ইন্টারভিউ ফেস করবে, তখন তোমাকে ডেফিনেশন জিজ্ঞেস করা হবে। তো ডেফিনেশন কিন্তু আমাদের এই ডব্লিউবিপিএসসি বা এসএসসি এসএলএসটি এগুলোর ক্ষেত্রে
ডেফিনেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণ আছে, এবং সবচেয়ে যার ডেফিনেশন থেকে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে, ইংলিশে বলছি প্রথমে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আমাদের মধ্যে, মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা আছে অলরেডি ইন ম্যান, মানে আগে থেকেই আছে, তার ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বহিঃপ্রকাশ, অর্থাৎ আমাদের অন্তর্নিহিত সম্ভাবনার যে বহিঃপ্রকাশ, তাকেই আমরা শিক্ষা বলছি। লাইক ফায়ার ইন প্লেস অফ ফ্লেম, অর্থাৎ মানে কোনো একটা, মানে ধরো যেগুলো জলে আর কি, যেরকম ধাতু, এরকম ধাতু যেগুলো হচ্ছে জলে, সেগুলোর মধ্যে কি আগুনের সম্ভাবনা আছে। ধরো তুমি ধরো মানে কয়লা ধরে নাও, কয়লার মধ্যে কি আগুনের সম্ভাবনা আছে, ঠিক আছে? সেটাতে যদি আমরা একটু ঘষি বা কষণ করি বা আঁচ দিই, তাহলে আগুন জ্বলবে। আমাদের মনের মধ্যেও কি এরা, মানে আমাদের ভারতীয় দর্শনের মতে, যে আমাদের মনের মধ্যে আগে থেকেই এক্সিস্টিং নলেজ এক্সিস্ট করে, ঠিক আছে? আগে থেকেই নলেজ ভগবান মানে দেওয়া আছে। কেন এটা, এই কনসেপ্টটা কেন বলতে চাইছে বলতো? কারণ আমাদের ভারতীয় দর্শনগুলো, বেশিরভাগ দর্শনই স্বীকার করে কি বলতো, বেশিরভাগ দর্শনই স্বীকার করে যে আমরা হচ্ছি পরমাত্মার অংশ। হ্যাঁ, আমরা হচ্ছি ঈশ্বরের অংশ, পরমাত্মার অংশ। যেহেতু পরমাত্মার অংশ, তাহলে পরমাত্মার যে জ্ঞান, পরমাত্মার যে অসীম জ্ঞান, তার সেগুলো তো আমার মধ্যেও থাকবে, কারণ আমি তো পরমাত্মার অংশ। কিন্তু সেগুলো কি অবস্থায় থাকে? সেগুলো হচ্ছে সুপ্ত অবস্থায় থাকছে বা লুকোনো অবস্থায় থাকছে। তো শিক্ষার কাজ হচ্ছে, শিক্ষার কাজ হচ্ছে কি, সেগুলোকে বের করা, ম্যানিফেস্টেশন করা, প্রকাশ করা, ঠিক আছে? মনের মধ্যে আমাদের কি নলেজ আগে থেকে এক্সিস্ট করে, সেটাকে আমাদের বের করতে হবে। এটা বিবেকানন্দের মতে। অ্যাকর্ডিং টু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে? আমরা জানি বিবেকানন্দ আইডিয়ালিজম বা ভাববাদে বিশ্বাসী। আবার রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি কি, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রকৃতিবাদে বিশ্বাসী। মানে শিক্ষা ক্ষেত্রে আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার মধ্যে আমরা ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ সবেরই একটা মিশ্রণ দেখতে পাই, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু সাধারণভাবে শিক্ষা যখন সংজ্ঞা দিতে যান তিনি, সেখানে কিন্তু প্রকৃতিবাদের বেশি ঝলক দেখতে পাই। এডুকেশন এনাবল দ্য মাইন্ড টু ফাইন্ড আউট দ্য আলটিমেট ট্রুথ হুইচ গিভ আস দ্য ওয়েলথ অফ ইনার লাইট অ্যান্ড লাভ অ্যান্ড গিভ সিগনিফিকেন্স অফ লাইফ। অর্থাৎ এডুকেশন আমাদের কি করে? এনাবল করে, সক্ষম করে, আমাদের মনকে সক্ষম করে। কিসে সক্ষম করে? আলটিমেট ট্রুথ বা চিরন্তন সত্যটা কি, সেটা খুঁজে বের করতে সক্ষম করে, ঠিক আছে? যার সাহায্যে আমাদের কি অন্তর্নিহিত সম্ভাবনা বা ইনার যে লাইট, আমাদের মধ্যে যে ভালোবাসা, মানে ভালো গুণ, এই যে ইনার মধ্যে, আমাদের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে অবস্থিত, সেইটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এবং যখন তোমার মধ্যে তোমার সম্ভাবনাগুলো যখন বিকাশ করবে, তখন কিন্তু তুমি জীবনের গুরুত্ব উপলব্ধি করতে পারবে, ঠিক আছে? এবং প্রাগমাটিজম, মহাত্মা গান্ধীর ক্ষেত্রে শিক্ষার সংজ্ঞা যদি দেখো, তিনি কি বলছে? বাই এডুকেশন আই মিন an all round drawing out the best child of man's body, mind and spirit। এটা দেখো, মহাত্মা গান্ধী বলছে কি, আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে প্রত্যেকটা শিশুর। অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে কি বুঝছেন তিনি? একটা শিশুর মাইন্ড, বডি, অর্থাৎ ফিজিক্যালি আমাদের ফিট থাকতে হবে। বডি ডেভেলপমেন্ট মানে কি? ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভালো করতে হবে। মাইন্ড অর্থাৎ মনের বিকাশ ঘটাতে হবে, এবং আমাদের স্পিরিটের বিকাশ ঘটাতে হবে, আত্মার বিকাশ ঘটাতে হবে। এই বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, ঠিক আছে? হ্যাঁ, মানে আমাদের হার্ট, হৃদয়, হেড এবং হ্যান্ড, এই তিনটা 3H যেটাকে বলে। 3H আলোচনা করবো মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা যখন আলোচনা করবো, সেখানে ডিটেলসে দেখবো 3H বলতে কি বুঝি, ঠিক আছে? তো এর উপর কিন্তু মহাত্মা গান্ধী জোর দিচ্ছে। তাহলে এই বিষয়গুলো একটু দেখে রাখো, কারণ এগুলো থেকে প্রশ্ন যখন আমরা আলোচনা করবো, সেগুলো কিন্তু পাবে। একই রকম ভাবে অরবিন্দ ঘোষ কি বলছেন? অরবিন্দ ঘোষ বলছে যে এডুকেশন ইজ দ্য হেল্পিং টু ড্রয়িং সোল টু ড্র আউট দ্যাট ইজ ইট ইন ইটসেলফ। অর্থাৎ শিক্ষা হচ্ছে কি, আমাদের সাহায্য করে যেটা আমাদের মধ্যে অন্তর্নিহিত আছে, সেটাকে গ্রো করতে, আমাদের আত্মার মধ্যে, আমাদের আত্মাকে গ্রো করতে, বাড়িয়ে তুলতে, ঠিক আছে? আমাদের অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে বাড়িয়ে তুলতে কিন্তু সহায়তা করে। এটা গান্ধী, মানে বিবেকানন্দ এবং অরবিন্দ শিক্ষা চিন্তার অনেকটা সেম আছে, কারণ দুজনেই ভাববাদের উপর বেশ করে করেছে। এরপরে ওয়েস্টার্ন যে ফিলোসফার গুলো, তাদের মতে শিক্ষা কি, যেরকম প্লেটো, দার্শনিক প্লেটো কি বলছে? এডুকেশন ডেভেলপ ইন দ্য বডি সোল of the people all beauty and all the perfection he is capable of। অর্থাৎ শিক্ষা হচ্ছে কি, শিক্ষা হচ্ছে তোমার বডি এবং তোমার আত্মা, তোমার শরীর এবং আত্মা দুটোকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে শিশু, যার এবং তোমার মধ্যে যা কিছু তুমি যার জন্য ক্যাপেবল, অর্থাৎ আমার যা যা এবিলিটিস আছে, ধরো আমি শারীরিক সামর্থ্য বেশি আছে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সেনাবাহিনীর কাজে যোগদান করতে হবে। আমার ধরো দেখা গেল আমি ভালো ছবি আঁকি, অর্থাৎ আমি যা যা করতে সক্ষম, সেই অল রাউন্ড ডেভেলপমেন্ট কিন্তু আমাদের ঘটাতে হবে।
অ্যারিস্টটল কি বলছে? অ্যারিস্টটল বলছে এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি। অ্যারিস্টটল কি বলছে? শিক্ষা কি করে? আমাদের সুস্থ মনে সুস্থ বডি তৈরি করে, সুস্থ মন এবং সুস্থ বডি তৈরি করে। ইটস ডেভেলপ ম্যান ফ্যাকাল্টি স্পেশালি হিজ মাইন্ড সো দ্যাট he may be able to enjoy the completions of supreme truth, goodness and beauty। অর্থাৎ আমাদের যদি সুস্থ মন এবং সুস্থ বডি তৈরি হয়, তাহলে সুস্থ মন আমাদের কিসে সাহায্য করে বলতো? আমাদের সক্ষম করে তোলে আমাদের সুপ্রিম ট্রুথ, অর্থাৎ আমাদের যে চিরন্তন সত্য আছে সেটা বুঝতে সাহায্য করে। গুডনেস, বিউটি, অর্থাৎ সত্যম শিবম সুন্দরম, এই তিনটে বিষয়কে বুঝতে সাহায্য করে। পেথালুৎসির ক্ষেত্রে যদি দেখো, তিনি কি বলছে? বলছে এডুকেশন ইজ এ হারমোনিয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ অল ইননেট পাওয়ার অ্যান্ড ফ্যাসিলিটিস অফ ম্যান, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোরাল। এইটা একটু ফোকাস করো। এও বলছে, একই রকম বলছে, এডুকেশন কি করে? আমাদের অলরাউন্ড, আমাদের যে ইননেট পাওয়ার আছে, আমাদের যে জন্মগত ক্ষমতাগুলো আছে, সক্ষমতাগুলো আছে, এবিলিটি গুলো আছে, সেইটা বুঝতে সাহায্য করে। এবং আমাদের ফিজিক্যাল মানে দৈহিক, ইন্টেলেকচুয়াল মানে বৌদ্ধিক এবং নৈতিক বিকাশে সাহায্য করে। কিন্তু এগুলোর সঙ্গে পেথালুৎসির ডিফারেন্স হচ্ছে হারমোনিয়াস এন্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট। হারমোনিয়াস মানে কি? দেখো, ভাববাদীদের মতে শিক্ষাটা মানে আমাদের কাছে না, শিক্ষাটা সবসময় কঠিন কাজ ছিল না, পড়াশোনা করতে হবে, প্রচুর কষ্টের কাজ, পড়াশোনা প্রচুর কষ্টের কাজ। কিন্তু এই পেথালুৎসি বলছে শিক্ষা হচ্ছে তোমার হারমোনিয়াস এন্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ তুমি আনন্দের সঙ্গে শিখবে, ভালোভাবে শিখবে, মানে তোমাকে শিক্ষাটা তোমার কাছে মানে খেলার ছলে শিখবে, ঠিক আছে? শিক্ষাটা তোমার কাছে কখনো চাপ মনে হবে না। এই বিষয়টার উপর কিন্তু প্রকাশ করতে চাইছে এই হারমোনিয়াস এবং প্রোগ্রেসিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। একই রকম ভাবে ফ্রয়েলের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এরা প্লে ওয়ে মেথড, কিন্ডারগার্টেন, এইসব বিষয়গুলোর প্রবক্তা এরা, ঠিক আছে? এডুকেশন ইজ দ্য এনফোল্ডমেন্ট অফ হোয়াট ইজ অলরেডি এনফোল্ডেড ইন দ্য জার্ম। ইট ইজ দ্য প্রসেস থ্রু হুইচ চাইল্ড মেক্স দ্য ইন্টারনাল এন্ড এক্সটার্নাল। এখানে একই রকম কথা বলতে চাইছে যে শিক্ষা হচ্ছে আমাদের মধ্যে অলরেডি যেটা আছে সেইটাকে এনফোল্ডমেন্ট করা, প্রকাশিত করা, যার সাহায্যে আমাদেরকে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোই বিকাশ হবে। তো এই ডেফিনেশন গুলো তোমরা কিন্তু একটু ভালো করে দেখো এবং আরো ডেফিনেশন গুলো পড়ো। তো নেচার অফ এডুকেশন, এডুকেশনের নেচারটা কিরকম, প্রকৃতিটা কিরকম? দেখো, প্রথমত জানো, আমরা আলোচনা করলাম যে এডুকেশনটা কি একটা লাইফ লং প্রসেস, অর্থাৎ জন্ম থেকে শুরু হয়, মৃত্যু পর্যন্ত চলতে থাকে, জীবনব্যাপী প্রক্রিয়া আমরা জানি। এবং এডুকেশন কি প্রথমত বাইপোলার প্রসেস বলা হতো। বাইপোলার প্রসেস মানে কি? বাইপোলার মানে হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া। বাইপোলার মানে কি? দ্বিমুখী প্রক্রিয়া, অর্থাৎ এখানে টিচার এবং স্টুডেন্ট এদের মধ্যে শিক্ষার আদান প্রদান হতো, অর্থাৎ শিক্ষক জ্ঞান দান করতেন, স্টুডেন্ট সেটা গ্রহণ করতো। এই যে একটা পিলারে বা একটা স্তম্ভে কে আছে? টিচার, একটা স্তম্ভে স্টুডেন্ট। তো এইটাকে বলে বাইপোলার প্রসেস। এর পরবর্তীকালে যখন আরো শিক্ষা ডেভেলপমেন্ট করতে লাগলো, তখন বললো যে না, শিক্ষা বাইপোলার প্রসেস নয়, শিক্ষা কি ট্রাইপোলার, অর্থাৎ তিনটে স্তম্ভ বিশিষ্ট বা তিনটে পিলার বিশেষ প্রক্রিয়া। এই তিনটে পিলার কি? টিচার, স্টুডেন্ট, টিচার স্টুডেন্ট ছাড়া তো শিক্ষা হওয়া সম্ভব নয়, এবং তার সঙ্গে একটা পড়ানোর বিষয়বস্তু থাকা দরকার, যেটাকে আমরা বলছি কারিকুলাম বা পাঠ্যক্রম। পাঠ্যক্রম, এই তিনটে প্রক্রিয়া, এই জন্য এটাকে ট্রাইপুলার প্রসেস বলা হয়। তো এইবারে পরবর্তীকালে এটাকে ফোর পিলার বা মাল্টিপিলার প্রসেস বলা হয়। ফোর পিলার, পরবর্তীকালে মাল্টিপিলার। ফোর পিলার মানে কি? একজন বললো যে না, শুধু শুধু টিচার থাকলে, শুধু স্টুডেন্ট থাকলে বা শুধু কারিকুলাম থাকলে শিক্ষার সম্ভাবনা হবে না, সম্ভব নয়। শিক্ষা শূন্য স্থানে হতে পারে না, শিক্ষার জন্য একটা এনভায়রনমেন্ট থাকা দরকার, একটা পরিবেশ থাকা দরকার, যেটাকে আমরা বলছি কি, সাধারণ অর্থে আমরা স্কুল টার্মটা ইউজ করি। আর স্কুল টার্মটা সাধারণ অর্থে ইউজ করি, কিন্তু স্কুল না বলে আমরা কিন্তু এনভায়রনমেন্ট কথাটা ইউজ করব, পরিবেশ কথাটা ইউজ করবো। কারণ কি? কারণ কি আমরা স্কুলের বাইরেও শিক্ষা লাভ করি, আমরা শুধু স্কুল থেকে শিক্ষা লাভ করি না, তাই তো? বোঝা গেল? ক্লিয়ার বিষয়গুলো? বিষয়গুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। থ্যাংক ইউ। দেখো, এরপরে
শিক্ষাকে আরেকটা পরবর্তী এর প্রকৃতিটা কিরকম, শিক্ষা পারপোজফুল প্রসেস, অর্থাৎ তোমরা যে এখন এখানে পড়ছো, তোমরা কিন্তু এমনি এমনি কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই, সেই যে পড়ে যাচ্ছ বা ক্লাস করে যাচ্ছ, এটা কিন্তু নয়। এটা একটা পারপাস থাকে, শিক্ষার একটা লক্ষ্য থাকে প্রত্যেকটা শিক্ষার। যে কোনো দর্শন হোক, দার্শনিক চিন্তা ভাবনা হোক, সবার মধ্যে একটা শিক্ষার লক্ষ্য আছে, সেগুলো আমরা আলোচনা করব। এবং শিক্ষা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে বন্ধ করে দিলে তারপরে তোমার শিক্ষা বন্ধ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। শিক্ষা যেহেতু ইনফরমাল, নন ফরমাল, ফরমাল সবগুলোকে মিলিয়ে আমরা শিক্ষা বলছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, শিক্ষা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ প্রতিনিয়ত আমরা কিছু না কিছু শিখছি। আমরা পরিবার থেকে হতে পারে, ফোন থেকে হতে পারে, ফেসবুক থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে প্রতিনিয়ত আমরা কিছু না কিছু শিখছি, অর্থাৎ এটা একটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস এবং ডেলিবারেট প্রসেস। ডেলিবারেট প্রসেস মানে শিখতে আমাদের কিন্তু শেখার জন্য ইচ্ছা শক্তি লাগে, ঠিক আছে, ইচ্ছা শক্তি লাগে আমার। যে দেখবে কেউ খুব দ্রুততার সঙ্গে বিষয়গুলো শিখে যাচ্ছে, কেউ শিখতে পারছে না, ঠিক আছে, কেউ একবার বললে বুঝে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। এবারে এটার একটা কারণ হতে পারে আমার শেখার কতটা ইচ্ছা আছে, আমার ক্লাস করার কতটা ইচ্ছা আছে, সেটার উপর নির্ভর করতে। তো শিক্ষা সবসময় ডেলিবারেট প্রসেস, অর্থাৎ এখানে তোমার ইচ্ছা শক্তিটা, তোমার প্রচেষ্টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং শিক্ষার সঙ্গে কি একটা সাইকোলজিক্যাল প্রসেস যুক্ত থাকে। এটুকু আমরা এই জন্য সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পড়বো, যেখানে দেখবো আমাদের শিক্ষার ক্ষেত্রে মেমোরি কিভাবে সাহায্য করে, অ্যাটেনশন কিভাবে সাহায্য করে, বুদ্ধি কিভাবে সাহায্য করে, মোটিভেশন কিভাবে সাহায্য করে। অর্থাৎ এই মেমোরি, স্মৃতিশক্তি, অ্যাটেনশন, এগুলো তো সবই হচ্ছে মনোবৈজ্ঞানিক বিষয়। এই জন্য শিক্ষাকে কি বলা হচ্ছে, সাইকোলজিক্যাল প্রসেস বলা হচ্ছে। এবং শিক্ষার মূল লক্ষ্য কি, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট। শিক্ষার মূল লক্ষ্য কি, ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধন করা, ঘটানো, ঠিক আছে। এবং শিক্ষাটা একটা হচ্ছে, শিক্ষা বা এডুকেশন হচ্ছে সোশিওলজিক্যাল প্রসেস, সামাজিক প্রসেস, একটা সামাজিক প্রক্রিয়া। এই জন্য সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, সেখানে আমরা আলোচনা করব যে শিক্ষাটা, মানুষ শিক্ষা কেন লাভ করে, যাতে সবাই সমাজে মিলেমিশে লাভ থাকতে পারে, সবাই একে অপরকে সহায়তা করতে পারে, সমাজ গড়ে তুলতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে কিন্তু সোশিওলজিক্যাল প্রসেস। এবং বর্তমানে আধুনিক যুগে শিক্ষাকে কি বলা হচ্ছে, চাইল্ড সেন্টার প্রসেস, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা। আগে শিক্ষা কি ছিল, শিক্ষক কেন্দ্রিক বা টিচার সেন্ট্রিক প্রসেস ছিল। এখন শিক্ষার্থীদের আগ্রহ, চাহিদা, এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে, যেমন চাইল্ড সেন্ট্রিক প্রসেস বলা হচ্ছে। এবং শিক্ষার মূল লক্ষ্য কি, অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটানো। এগুলো হচ্ছে শিক্ষার নেচার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, 21st সেঞ্চুরিতে এডুকেশন বা শিক্ষা কিসের উপর ফোকাস করে, কিসের উপর গুরুত্ব দেয়, ঠিক আছে। ইউনেস্কো 1996 সালে এরা একটা শিক্ষার লক্ষ্য ঠিক করে, যে শিক্ষার মূল লক্ষ্য কি হবে। ইউনেস্কো, এই জায়গা থেকে প্রশ্ন আছে, ঠিক আছে, এই জায়গা থেকে আছে, দেখবে, মনে রাখবে। তো এরা একটা রিপোর্ট করে যে মানে 1996 সাল থেকে তার পরবর্তী 50 বছর পর্যন্ত শিক্ষার লক্ষ্য কি হবে। তো এরা যে রিপোর্টটা পাস করেছিল, ইউনেস্কো যে রিপোর্টটাই বলেছিল, সেই রিপোর্টটার নাম হচ্ছে লার্নিং উইথিন, লার্নিং দ্য ট্রেজার উইথিন। এই শিরোনামে ইউনেস্কো একটা রিপোর্ট পাবলিশ করেছিল। কি শিরোনাম, লার্নিং দ্য ট্রেজার উইথিন। এই শিরোনামে একটা রিপোর্ট পাবলিশ করেছিল। সেখানে শিক্ষাকে 4 পিলার প্রসেস বলা হয়েছে, বা 4 পিলার, শিক্ষার 4টি পিলার, 4 পিলার, ঠিক আছে। এই যে ইউনেস্কো 1996 সালে লার্নিং দ্য ট্রেজার উইথিন এই বলে যে একটা রিপোর্ট প্রকাশ করলো, এবং সেখানে শিক্ষাকে 4টে পিলার বললো, এর সভাপতি কে ছিল জানো, এর চেয়ারম্যান ছিল জ্যাক ডলার্স। এই জায়গা থেকেও প্রশ্ন আছে যে অ্যাকর্ডিং টু জ্যাক ডলার্স শিক্ষার 4টে পিলার কি কি, ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন আছে, জ্যাক ডলার্স। তো এখানে শিক্ষার 4টে পিলার কি, আমরা কেন শিখি, লার্নিং টু নো, জানার জন্য শিখি, জ্ঞান লাভ করার জন্য শিখি, আর লার্নিং টু ডু, কাজ করার জন্য শিখি। অর্থাৎ এই লার্নিং টু ডু হচ্ছে হাতে কলমে শিক্ষা, হাতে কলমে শিক্ষা। আর লার্নিং টু বি, অর্থাৎ আমরা কেন পড়াশোনা করি, কেন শিক্ষিত হই, ভালো মানুষ হওয়ার জন্য, তাই তো, ভালো মানুষ হওয়ার জন্যই তো পড়াশোনা করছি বৃহৎ অর্থে যদি দেখো। এবং লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাসের শিক্ষা। অর্থাৎ এই 4টি পিলার কি কি, ডলার্স কমিশনের মতে বা ইউনেস্কোর মতে, রিপোর্ট অনুযায়ী, লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা, লার্নিং টু ডু, কাজ করার জন্য শিক্ষা, লার্নিং টু বি, মানুষ হওয়ার জন্য শিক্ষা, এবং লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একত্রে বসবাসের জন্য শিক্ষা, ঠিক আছে। এরপরে আমরা, এই গেল আমাদের এডুকেশনের পোর্শন, এরপরে আমরা ফিলোসফির পোর্শনে চলে যাচ্ছি, যে ফিলোসফি বলতে কি বুঝি, তারপরে আমরা এডুকেশনাল ফিলোসফি সম্পর্কে যাব, ঠিক আছে। তো ফিলোসফির বাংলা মানে কি, দর্শন, ঠিক আছে। দর্শন, হ্যাঁ, দর্শন কথাটা কোথা থেকে এসছে, দর্শন কথাটা দুটো গ্রিক শব্দ থেকে এসছে। একটা গ্রিক শব্দ হচ্ছে ফিলোস,
যার অর্থ হচ্ছে লাভ বা ভালোবাসা। দ্বিতীয় অর্থ হচ্ছে সোফিয়া, সোফিয়া মানে হচ্ছে উইজডম, উইজডম মানে প্রজ্ঞা। ঠিক আছে, তাহলে ফিলোসফিটি এসছে দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে ফিলোস আর হচ্ছে সোফিয়া। ফিলোস মানে হচ্ছে লাভ, আর সোফিয়া মানে হচ্ছে উইজডম। অর্থাৎ এর ফিলোসফি মানে কি, তাহলে ফিলোসফি বলতে আমরা এর যদি এপিস্টেমোলজিক্যালি বা জ্ঞান তত্ত্ব দেখি, তাহলে লাভ অফ উইজডম, যাদের জ্ঞানের প্রতি ভালোবাসা আছে, প্রজ্ঞার প্রতি ভালোবাসা আছে, তাকেই তাদেরকেই বলা হয় ফিলোসোফার। এইবারে উইজডম আর নলেজ এই দুটো কি সেম? না, উইজডম আর নলেজ কিন্তু সেম নয়। এখানে আমি যদি বলতাম লাভ অফ নলেজ, এটা কিন্তু ভুল হতো। নলেজ মানে টু লাভ সামথিং ইটস ডিজায়ারিড, অর্থাৎ আমাদের সবারই নলেজ আছে। হ্যাঁ, সবারই নলেজ আছে। আমরা জানি চুরি করা অন্যায়, আমরা জানি মিথ্যে কথা বলা অন্যায় খারাপ, কিন্তু আমরা মিথ্যে কথা বলি না। আমরা জানি লোকের ক্ষতি করা ভুল কাজ, আমরা বুঝে হোক না বুঝে হোক লোকের ক্ষতি করি না। আমরা জানি লোকের উপকার করা উচিত, কিন্তু আমরা কখনো করি না। অর্থাৎ আমাদের নলেজ আছে, কিন্তু আমাদের ইচ্ছে নেই কিছু করার, ভালো কাজ করার ইচ্ছে নেই। যখন তোমার নলেজ এবং ইচ্ছে দুটো যুক্ত হবে, তখন সেটাকে বলা হচ্ছে উইজডম। উইজডম কাকে বলছি আমরা? উইজডম বলছি যখন নলেজ এন্ড ইচ্ছে যুক্ত হচ্ছে, তখন তাকে আমরা বলছি উইজডম। অর্থাৎ যারা ফিলোসোফার, ফিলোসোফার যারাই তাদেরকে আমরা ফিলোসোফার বলবো, যারা শুধু জ্ঞান লাভ করে না বা জ্ঞান অর্জন করে না, তারা সেই জ্ঞানটাকে প্রয়োগ করার চেষ্টা করে, সেই জ্ঞানটা তাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করে। ঠিক আছে, এখন দেখবে সবাই এক এক রকম করে বলছে, ধরো এখন বিভিন্ন রকম মানে সাধু সন্ন্যাসী আছে, দেখবে তারা লাইফস্টাইল এমন ভাবে লিভ করে, আর তোমাকে যে প্রবচন দেয় তার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। কিন্তু তুমি প্রাচীন যুগে চলে যাও, প্লেটো, অ্যারিস্টটল, আমাদের ভারতীয়দের যদি দেখো তুমি, হ্যাঁ, ভারতীয়দের মুনি ঋষিদের যদি দেখো, তাদের কথাবার্তা, তাদের নলেজ এবং তাদের বাস্তবিক জীবন কি আলাদা? দুটো কিন্তু আলাদা নয়। অর্থাৎ তারা শুধু সত্যকে গ্রহণ করেনি, মানে সত্য সম্পর্কে জ্ঞান লাভ করেনি, তারা সেটাকে নিজের জীবনে প্রয়োগ করেছে। এটাকেই বলে ফিলোসোফার, এটাকেই বলে উইজডম। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, যেখানে তোমার নলেজ এবং কাজ করার শক্তি দুটোই যুক্ত হয়। ঠিক আছে, বলছে উইজডম ইজ নট অনলি নলেজ, উইজডম কিন্তু শুধু কেবলমাত্র জ্ঞান নয়। ওয়ান্স মে হ্যাভ নলেজ, একজনের জ্ঞান থাকতে পারে, প্রচুর জ্ঞান, প্রচুর পণ্ডিত লোক, বাট হি মে নট বি উইস, তার ইচ্ছে শক্তি নেই, কাজ করার কোনো ইচ্ছে নেই, তাহলে কিন্তু তাকে আমি ফিলোসোফার বলবো না। উইজডম কনস্টিটিউট নলেজ প্লাস ইট ইমপ্লিকেশন ইন অল সার্কামস্টেন্স, অর্থাৎ সমস্ত পরিস্থিতিতে তুমি যে জ্ঞানটা লাভ করলে, যেটাকে সত্য বলে জানলে, সেটা সমস্ত পরিস্থিতিতে তুমি সেটা প্রয়োগ করবে, তোমার বাস্তব জীবনে প্রয়োগ করবে, তবেই সেটা উইজডম হচ্ছে। প্লেটো কি বলছে? প্লেটো তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক, এই জায়গা থেকে প্রশ্ন আসে রিপাবলিক গ্রন্থের লেখককে, সেখানে কি বলছেন যে হি হু হ্যাজ এ টেস্ট ফর এভরি সর্ট অফ নলেজ, যার প্রত্যেকটা জ্ঞানের প্রতি যার আগ্রহ আছে, হুইচ কিউরিয়াস টু লার্ন, যে সবসময় শেখার জন্য উৎসাহ থাকে যার মধ্যে, অ্যান্ড নেভার স্যাটিসফাইড, এবং যাকে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে বা জ্ঞান দিয়ে শিখিয়ে সন্তুষ্ট করা যায় না। ফিলোসোফার্সরা, দার্শনিকরা কখনো সন্তুষ্ট হয় না, এটা কেন হলো না, এটা কেন হলো, এটা কেন হলো না, এভাবে তারা কখনো কিন্তু স্যাটিসফাইড হয় না, কোনো যুক্তিতেই স্যাটিসফাই হয় না। স্যাটিসফাই যদি হতো, তাহলে আইডিয়ালিজমের পর আর কোনো দার্শনিক মতবাদ আসতোই না সোসাইটিতে। সন্তুষ্ট হয়নি বলেই তো, স্যাটিসফাইড হয়নি বলে তো আইডিয়ালিজমের মানে প্রতিবাদে ন্যাচারালিজম এলো, রিয়েলিজম এলো, প্রাগমাটিজম এলো, এক্সিস্টেন্সিয়ালিজম এলো, চলতেই আছে। দার্শনিকরা কি নেভার স্যাটিসফাইড, কখনোই সন্তুষ্ট হয় না। হ্যাঁ, তাদেরকেই আমরা ফিলোসোফার বলবো। অর্থাৎ যারা কি জ্ঞানের প্রতি আসক্ত, যারা সবসময় শেখার জন্য আগ্রহী, এবং যারা কখনোই স্যাটিসফাইড হয় না, সন্তুষ্ট লাভ করে না, তখন তাদেরকেই বলা হয় ফিলোসোফার। কার মতে? অ্যাকর্ডিং টু প্লেটো। ঠিক আছে, ফিলোসফির সংজ্ঞা দিতে গিয়ে হারবার্ট স্পেন্সার কি বলছে? ফিলোসফি যে কনসার্নড উইথ এভরিথিং অ্যাজ এ ইউনিভার্সাল সায়েন্স। অর্থাৎ ফিলোসফি বলতে কি, যে ফিলোসফি হচ্ছে এমন এক ধরনের ইউনিভার্সাল সায়েন্স বা সর্বজনীন বিজ্ঞান, যে সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ যখন সায়েন্সের
ডেভেলপমেন্ট হয়নি তখন তো সব প্রশ্নের উত্তর ফিলোসফি দিত। সেখানে দেখবে সোসাইটি সম্পর্কে, সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, হ্যাঁ, মানুষের জীবনযাপন কিভাবে, নীতি নৈতিকতা সম্পর্কে, এগুলো সম্পর্কে যেরকম আলোচনা করা হয়েছে, সেই রকম প্রকৃতির নিয়ম, নেচারের ল, হ্যাঁ, বা মহাবিশ্বে কি ঘটনা ঘটছে সেগুলো সম্পর্কেও কিন্তু তখন আলোচনা করা হয়েছে। অর্থাৎ ফিলোসফি তাহলে কি? ইউনিভার্সাল সায়েন্স, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে অ্যাকর্ডিং টু হার্বার্ট স্পেন্সার। অ্যারিস্টটল কি বলছে? অ্যারিস্টটল বলছে ফিলোসফি ইজ দ্য সায়েন্স উইথ ইনভেস্টিগেট দ্য নেচার অফ বিইং অ্যান্ড ইট ইজ ইটস ইটসেলফ। অর্থাৎ ফিলোসফি হচ্ছে এমন এক ধরনের বিজ্ঞান যে ইনভেস্টিগেশন করে নেচার অফ বিইং, অর্থাৎ এই প্রকৃতি সম্পর্কে, মানুষের নেচার সম্পর্কে আলোচনা করে। ঠিক আছে? ফিচে কি বলছে? ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ নলেজ। হ্যাঁ, সিসিরো কি বলছে? সিসিরো বলছে ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল আর্টস অ্যান্ড দ্য ট্রু মেডিসিন অফ মাইন্ড। ফিলোসফি হচ্ছে কি? প্রত্যেকটা বিষয়ের, সমস্ত বিষয়ের মা। হ্যাঁ, মাদার অফ অল আর্টস এবং ট্রু মেডিসিন অফ মাইন্ড, মনের একদম সত্যিকারের ওষুধ। অর্থাৎ ফিলোসফি হচ্ছে তোমার জ্ঞানের তৃষ্ণা মিটিয়ে দিতে পারে, এটা বলতে চাইছে। ঠিক আছে? ফিলোসফির যদি বৈশিষ্ট্য দেখো, এর প্রথম বৈশিষ্ট্য কি বলতো? সার্চ ফর রিয়েলিটি অ্যান্ড ট্রুথ। এই যে দার্শনিক চিন্তা ভাবনাগুলো, দার্শনিক বিষয়গুলো এসছে কি করার জন্য? প্রথমত কেন কেন এলো ভাববাদ, প্রকৃতিবাদ, বা যাই যত ধরনের দার্শনিক চিন্তা ভাবনা হচ্ছে আমাদের ভারতীয় দর্শনগুলো, সেগুলো কেন এলো বলতো? কারণ সেগুলো এসছে আমাদের প্রকৃত বাস্তব কি, সত্য কি, এগুলো খোঁজার জন্য। অর্থাৎ রিয়েলিটি অ্যান্ড ট্রুথকে খোঁজার জন্য কিন্তু এই ফিলোসফির জন্ম হয়েছে। ফিলোসফি সমস্ত বিষয় সম্পর্কে অনুসন্ধান করে, অর্থাৎ ফিলোসফি যে বেসড অন ইনকোয়ারি, অনুসন্ধানের দ্বারাই কিন্তু এরা সত্যে পৌঁছে। আলোচনা করব আমরা। ঠিক আছে? ফিলোসফি হচ্ছে একটা ডাইনামিক এবং লিভিং ফোর্স। অর্থাৎ ফিলোসফি কি? গতিশীল প্রক্রিয়া এবং লিভিং ফোর্স। ফিলোসফি একদিকে যেরকম শিল্প অর্থাৎ আর্টস অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, ফিলোসফি ইজ অ্যান ইন্টালেকচুয়াল প্রসেস। অর্থাৎ এটা হচ্ছে কি? বুদ্ধিমত্তার বিষয়। ফিলোসফি মানে কি? ফিলোসফি হচ্ছে লাভ অফ নলেজ, লাভ অফ উইসডম। হ্যাঁ, ফিলোসফি হচ্ছে আর্ট অফ থিঙ্কিং, তুমি কিভাবে চিন্তা ভাবনা করছো, যুক্তিবাদী মন দিয়ে চিন্তা ভাবনা করা, সিস্টেমেটিক ভাবে আমাদের এই প্রকৃতি সম্পর্কে, নেচার সম্পর্কে, বাস্তব সম্পর্কে জানা, এগুলো হচ্ছে তোমার আর্ট, এগুলো হচ্ছে ফিলোসফি। ফিলোসফি সবসময় রেশনাল অ্যাটেম্প্ট করে, হ্যাঁ, যুক্তি দিয়ে আলোচনা করে। ইন্টিগ্রেট আওয়ার নলেজ অ্যান্ড ইন্টারপ্রিট দ্য ইউনিফাই অফ আওয়ার এক্সপিরিয়েন্স, আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, আমাদের যে নলেজ, সেগুলোকে সমন্বয় করে বা যুক্তি দ্বারা বিচার করে। এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে যখন আমরা ব্রাঞ্চ অফ ফিলোসফি, এই বিষয় থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, খুব সহজ কিন্তু খুবই কঠিন, মানে বিষয়গুলো একটু গুলিয়ে যায়। তো ব্রাঞ্চ অফ ফিলোসফি, এই বিষয়টা দেখো, আশা করি এরপরে তোমাদের ডাউট থাকবে না। ব্রাঞ্চ অফ ফিলোসফি মানে কি? দর্শন বা ফিলোসফি, এই যে সাবজেক্টটা বা এই যে বিষয়টা উৎপত্তি হয়েছে কেন, কি বিষয়ে আলোচনা করে? মেনলি ব্রাঞ্চ অফ ফিলোসফিতে চারটে বিষয় আলোচনা করা হয়। প্রথমত হচ্ছে ফিলোসফি, মানে যে বিষয়, হ্যাঁ, পিডিএফ শেয়ার করে দেওয়া হবে। হ্যাঁ, পিডিএফ শেয়ার করে দেওয়া হবে। তো দেখো, ফিলোসফির প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ হচ্ছে, প্রথম মানুষের যে জ্ঞানের শুরু হচ্ছিল, মানুষের প্রথম জিজ্ঞাসা কি ছিল? যে আমি কে? হু এম আই? আমি কোথা থেকে এলাম? এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোথা থেকে এলো? এই প্রকৃতি কিভাবে সৃষ্টি হলো? এই নদী নালা পাহাড় পর্বত কিভাবে সৃষ্টি হলো? কে সৃষ্টি করলো? আমার জীবনের লক্ষ্য কি? আমি কেনই বা পৃথিবীতে জন্মগ্রহণ করলাম? জন্ম কি, মৃত্যু কি, ভালো কি, খারাপ কি, এই বিষয়গুলো আলোচনা করাই তো ফিলোসফি। প্রত্যেকটা ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফির যতগুলো ফিলোসফি আছে, কতগুলো বেসিক বিষয় নিয়ে আলোচনা করে। এদের প্রথম যে ব্রাঞ্চ, একটা শাখা, ফার্স্ট শাখা, সেটা আলোচনা করে মেটাফিজিক্স। এটা হচ্ছে কি? সৃষ্টি তত্ত্ব বা অধিবিদ্যা আলোচনা করছি। অধিবিদ্যা কি করে? আলোচনা করে যে এই যে বাস্তবটাকে দেখতে পাচ্ছি, এই যে প্রকৃতিকে আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো কে তৈরি করেছে? আমি কি? আমি কোথা থেকে এলাম? মন কি? মানুষের জীবনের মৃত্যুর পর কি হবে? এই সব প্রশ্ন, অর্থাৎ সৃষ্টিতত্ত্ব মানে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো, মানুষ কিভাবে সৃষ্টি হলো,
গাছপালা কিভাবে সৃষ্টি হলো, নদী নালা কিভাবে সৃষ্টি হলো, এই যে তথ্য, এই যে সম্পর্কিত যা প্রশ্ন, প্রত্যেক ফিলোসফিক্যাল মানে আইডিয়ালিজম হোক, ন্যাচারালিজম হোক, প্র্যাগমেটিজম হোক, মার্কসিজম হোক, তারা হচ্ছে এই পার্টগুলোর কথা আলোচনা করেছে। অর্থাৎ মেটাফিজিক্স, মেটাফিজিক্স মানে কি, এ কোন বিষয় নিয়ে আলোচনা করে, সৃষ্টি তত্ত্ব, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষ এভাবে কিভাবে সৃষ্টি হলো এটা নিয়ে আলোচনা করে। এইবারে দ্বিতীয় প্রশ্ন বিষয় হলো এপিস্টোমোলজি। এপিস্টোমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব, জ্ঞান তত্ত্ব বিষয়টা কি, জ্ঞান তত্ত্ব হচ্ছে, এরা ধরো আমাদের ভারতের বিভিন্ন দর্শন আছে, সাংখ্য, বেদান্ত দর্শন, সাংখ্য দর্শন, হ্যাঁ, বৌদ্ধ দর্শন, চারবাক দর্শন, সবার দেখবে আলাদা আলাদা মতামত, সবাই তার মতো করে জ্ঞান দিয়েছে যে এবার কোনটা সত্য, কোনটা সত্য জ্ঞান, কোনটা মিথ্যে জ্ঞান, এইটা কিভাবে আমি জানবো। তো এপিস্টেমোলজি হচ্ছে বা জ্ঞান তত্ত্ব হচ্ছে কি করে বলতো, ডিলস উইথ থিওরি অফ নলেজ। এই নলেজ সম্পর্কে, জ্ঞান সম্পর্কে আলোচনা করে যে কিভাবে নলেজ তৈরি হয়, কিভাবে জ্ঞান তৈরি হয়, কোন নলেজটা সঠিক, কোন নলেজটা ভুল, এইটা হচ্ছে আলোচনা করা হচ্ছে জ্ঞান তত্ত্ব। আর মেটাফিজিক্স ডিল উইথ নেচার অফ রিয়েলিটি, এই প্রকৃতির মধ্যেই কিন্তু মানুষ যুক্ত, তার বাস্তবতা কি, কিভাবে সৃষ্টি হলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি হলো, এইসব প্রশ্ন আলোচনা করে মেটাফিজিক্স বা সৃষ্টিতত্ত্ব বা অধিবিদ্যা। আর এপিস্টেমোলজি কি করে, ডিলস উইথ দ্য থিওরি অফ নলেজ, ঠিক আছে, থিওরি অফ নলেজ, জ্ঞান সম্পর্কে আলোচনা করে। আর হচ্ছে অ্যাক্সিওলজি, প্রত্যেকটা এই দুটো পার্ট তো সব দর্শন আলোচনা করে, এবং সব দার্শনিক চিন্তা ভাবনা বা দার্শনিক মতামত একটা বিষয় আলোচনা করে, সেটা হচ্ছে মানুষের ঠিক কোনটা ভুল কোনটা, মানে ঠিক ভুল, নীতি নৈতিকতা, যে কোনটা করা উচিত কোনটা করা অনুচিত নয়, এই যে এইটা হচ্ছে আলোচনা করে অ্যাক্সিওলজি, যে হচ্ছে মূল্যবোধ বা নীতি শাস্ত্র, এথিক্স, নীতি নৈতিকতা, মূল্যবোধ, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে অ্যাক্সিওলজি। যে কোনো দার্শনিক চিন্তা ভাবনা দেখো, তারা এই সৃষ্টি কিভাবে হয়েছে, কোনটা ভালো জ্ঞান, কোনটা সঠিক জ্ঞান, সত্য জ্ঞান, কোনটা মিথ্যে জ্ঞান, এবং কিভাবে তোমার জীবন যাপন করা উচিত সৎ পথে, নীতি নৈতিকতা মেনে, এই তিনটে বিষয় অবশ্যই আলোচনা করে। তো এই তিনটে হচ্ছে ফিলোসফির মেন ব্রাঞ্চ। এর সঙ্গে আরেকটা ব্রাঞ্চ যেটা আমরা বললাম লজিক। লজিক বলতে সত্য কোনটা মিথ্যে কোনটা সেটা প্রমাণ করার পদ্ধতি হচ্ছে লজিক। তো এই লজিক, এটা হচ্ছে 4 নম্বর পার্ট, তাহলে 4টে ব্রাঞ্চ মনে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবারে মেটাফিজিক্স কি, মেটাফিজিক্স মানে হচ্ছে, মেটাফিজিক্স দুটো শব্দ এসছে, একটা হচ্ছে মেটাফিজিক্স, মেটাফিজিক্স মানে বিহন্ড দ্য ফিজিক্স, ফিজিক্সের ওপরে। অর্থাৎ এই আলোচনা করে, কি আলোচনা করে বলতো, হোয়াট ইজ রিয়েলিটি, বাস্তব কি, ডাজ গড এক্সিস্ট, ভগবান কি আছে, ইফ সো ক্যান উই প্রুভ ইট, যদি আছে আমরা কি সেটাকে প্রমাণ করতে পারবো, টাইম কি, আমাদের জীবনের লক্ষ্য কি, আমরা কেন এলাম, মন কি, আত্মা কি, সোল কি, হ্যাঁ, মানুষ কি নিজের মতো করে কাজ করতে পারে না পারে না, এভিলস কি, জন্ম কি, মৃত্যু কি, মৃত্যুর পর জীবন কিরকম হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে কে, মেটাফিজিক্স। মেটাফিজিক্সের ব্রাঞ্চ গুলো থেকে প্রশ্ন আসে, সেটা আলোচনা করব। এইটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এইটা একটু কনসেন্ট্রেশন দিয়ে শোনো, এবং পিপিটি তোমাদের শেয়ার করব, এছাড়াও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো মেটাফিজিক্সের এই যে মেটাফিজিক্স বা অধিবিদ্যা বা সৃষ্টি তত্ত্ব আমরা যাকে বলছি, সৃষ্টি তত্ত্ব হলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে সৃষ্টি হয়েছে, এই বিষয়গুলো আলোচনা করে, ঠিক আছে। সৃষ্টি তত্ত্ব, এই সৃষ্টি তত্ত্ব হচ্ছে, এর কতগুলো ব্রাঞ্চ আছে, ঠিক আছে। মেটাফিজিক্সের কতগুলো ব্রাঞ্চ আছে, প্রথম ব্রাঞ্চ হচ্ছে কি, প্রথম ব্রাঞ্চ হচ্ছে থিওলজি। থিওলজি মানে হচ্ছে, থিওলজির বাংলা অর্থ হচ্ছে ঈশ্বর বিদ্যা, ঠিক আছে। ডিলস উইথ দা প্রেজেন্স অফ গড অ্যান্ড হিজ নেচার, অর্থাৎ ভগবান আছে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করে। মেটাফিজিক্সের কোন পার্ট, মেটাফিজিক্সের কোন কোন অংশ ভগবান আছে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করে, থিওলজি, ঠিক আছে। থিওলজি বা ঈশ্বর বিদ্যা, ঠিক আছে, ঈশ্বর বিদ্যা, থিওলজি, ভগবান আছে কিনা, ভগবানের নেচারটা কিরকম, সেইটা নিয়ে আলোচনা করে মেটাফিজিক্সের থিওলজি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আর থেলিওলজি, থেলিওলজি কি বলে, থেলিওলজি হচ্ছে যে কেন, ডিলস উইথ কজ অফ ক্রিয়েশন অফ দ্য নেচার, অর্থাৎ এই যে নেচার বা প্রকৃতি কেন সৃষ্টি হলো, অর্থাৎ যদি ভগবান এই প্রকৃতিটাকে সৃষ্টি করেছে, নেচারটাকে সৃষ্টি করেছে, তাহলে কেন সৃষ্টি করলো, কারণ কি, এই কারণটাকে নিয়ে, হয় দ্য নেচার ক্রিয়েশন অফ, মানে নেচার আর ক্রিয়েটেড,
কেন নেচার তৈরি করা হয়েছে বা কেন নেচার তৈরি হয়েছে তার কারণ কি, সেই বিষয়টাকে নিয়ে আলোচনা কে করে? মেটাফিজিক্সের কোন পাঁচ? থেলিওলজি। মনে রাখবে, TELEOLOG, থেলিওলজি। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে অন্টোলজি, এটা হচ্ছে মেটাফিজিক্সের আরেকটা সাবপার্ট, ডিলস উইথ দা নেচার অফ এক্সিস্টিং অ্যান্ড আলটিমেট রিয়েলিটি। কি কি নেচারে অবস্থিত আছে, কি কি নেচারে অবস্থিত আছে, এই বিষয় নিয়ে আলোচনা করে কে? মানে এই প্রকৃতিতে কি 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 বিষয়ের অস্তিত্ব আছে, এক্সিস্টেন্স আছে, এবং তাদের রূপটা কিরকম, বাস্তবতাটা কিরকম, সেইটা নিয়ে আলোচনা করেছে অন্টোলজি। ঠিক আছে, অন্টোলজি হচ্ছে মানে তথ্যবিদ্যা, তথ্যবিদ্যা। ঠিক আছে, এই বিষয়গুলো একটু ফোকাস করবে এবং একটু স্টাডি করবে। এরপর হচ্ছে কসমোলজি, কসমোস। কসমোস সম্পর্কে তোমরা শুনেছো নিশ্চয়ই, কসমোলজি। কসমোলজি মানে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এগুলো কিভাবে উৎপত্তি হলো, কসমোলজি উৎপত্তিবিদ্যা। ঠিক আছে, উৎপত্তি, উৎপত্তি তত্ত্ব, বা এটাকেও তুমি সৃষ্টিবিদ্যা বলতে পারো। কসমোলজি মানে উৎপত্তিবিদ্যা, উৎপত্তি কিভাবে হলো, এই ওয়ার্ল্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, এগুলো কিভাবে অরিজিন হয়েছে, কিভাবে উৎপত্তি হলো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করে হচ্ছে কসমোলজি। ফিলোসফি অফ সেলফ, ফিলোসফি অফ সেলফ কি করে? নিজের মানে প্রত্যেকের নিজেকে নিজে ইন্টারপ্রিটেশন করতে সাহায্য করে। অর্থাৎ আমরা নিজেকে নিজে জাজ করি না সবসময়, মানে কি বিভিন্ন আমরা একটা কাজ করলাম, দিয়ে ভাবি না যে এটা মনে হয় আমার একটু খারাপ হয়ে গেল, এটা মনে হয় আমার করা ঠিক হয়নি, হ্যাঁ ঠিক আছে এটা না করলেও হতো। তো এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, এইটাকে বলা হচ্ছে কি ফিলোসফি অফ সেলফ। অর্থাৎ আমি নিজেকে, সেলফকে বা ইন্ডিভিজুয়ালকে ইন্টারপ্রিটেশন করছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি, আমার ভালো দিক খারাপ দিক, আমার স্ট্রং জোন উইক জোন খুঁজে বের করার চেষ্টা করছি। আর হচ্ছে এস্টাচোলজি, স্টাডি অফ ডেথ অ্যান্ড লাইফ আফটার ডেথ, অর্থাৎ মৃত্যু সম্পর্কে আলোচনা করে এবং মৃত্যুর পর আমাদের জীবনটা কিরকম সেটা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, আর হচ্ছে কসমোলজি, এটা হচ্ছে কসমোগনি আর হচ্ছে কসমোলজি। আচ্ছা, কসমোলজি হচ্ছে থিওরি অফ ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সেটা সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করে। ঠিক আছে, এখানে তাহলে থেলিওলজি কি করছে? ভগবান আছে কি নেই সেটা সম্পর্কে আলোচনা করছে। আর মানে থিওলজি আর থেলিওলজি কি করছে? যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তার কারণ কি সেটা নিয়ে আলোচনা করছে। অন্টোলজি কি নিয়ে আলোচনা করছে? প্রকৃতিতে যেগুলো অবস্থিত, যা বাস্তবে যেগুলো অবস্থিত সেগুলো নিয়ে এবং আলটিমেট রিয়েলিটি আলোচনা করছে। কসমোগনি হচ্ছে কি, যে এই যে ওয়ার্ল্ড বা মানে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, অরিজিন হয়েছে, ইম্পোজ হয়েছে, সেই রিলেটেড প্রবলেম, প্রবলেম রিলেটেড কোন কোন প্রবলেম, মানে এগুলো সৃষ্টির ফলে কি কি প্রবলেম হয়েছে এটা আলোচনা করে। আর কসমোলজি হচ্ছে যে এই ক্রিয়েশনটা কিভাবে হয়েছে, কোন তথ্যের মধ্যে দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেইটাকে ডিসকাস করে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এগুলো একটু ডিপে পড়বে, আমি তোমাদের বিষয়গুলো করে দিলাম, এগুলো নোটসেও আছে, একটু ডিপে পড়বে, কারণ এই জায়গায় কিন্তু সব জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, না হলে কিন্তু গুলিয়ে যাবে বিষয়গুলো। এরপর হচ্ছে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। এপিস্টেমোলজি কি করে? স্টাডি অফ দ্য নেচার অফ নলেজ এন্ড হাউ দোজ আর অ্যাটেন্ড এন্ড ইভালুয়েট। অর্থাৎ নলেজ, জ্ঞান কোনটা, কোনটাকে সত্য জ্ঞান মনে করব, কোনটাকে মিথ্যে জ্ঞান মনে করব, কিভাবে আমরা জ্ঞান লাভ করি, কিভাবে আমরা সত্য মিথ্যা বিচার করি, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। তো এই যে জ্ঞান তত্ত্ব বা সৃষ্টি তত্ত্ব, এটা মানে কোনটা সঠিক জ্ঞান কোনটা বেঠিক জ্ঞান এইটা বিচার করার জন্য কতগুলো পদ্ধতি নয়। প্রথমত হচ্ছে ইনস্টিটিউশনিজম, এম্পিরিসিজম, রেশনালিজম এবং ক্রিটিসিজম। অর্থাৎ বললো মানে ভাববাদীরা বলছে যে আমাদের জগৎ দুটো, একটা হচ্ছে বস্তু জগৎ, একটা হচ্ছে ভাব জগৎ। এই যে ভাব জগৎ থেকে মানুষ ভাব জগৎ বলছে, এইটা সে কি কার উপর বেশ করে বলছে? ইনটিউশনের উপর বেশ করে বলছে, তাই তো? ইনটিউশনের উপর বেশ করে বলছে তো, সেলফ নলেজের উপর বেশ করে বলছে তো, ফোকাস অন সেলফ নলেজ। মুনি ঋষিরা তাদের নিজেদের নলেজের উপর সজ্ঞানবাদ এটাকে বলা হয়, হ্যাঁ সজ্ঞানবাদ, ইনস্টিটিউশন বা সজ্ঞানবাদ নিজের নলেজের উপর বেশ করে বলছে যে ভাব জগৎ বলে একটা জগৎ আছে, নিজের অভিজ্ঞতা নিজের উপলব্ধি এর উপর বেশ করে বলছে। অর্থাৎ আমরা জ্ঞান কিভাবে লাভ করি? নিজে থেকে কিছু জ্ঞান লাভ করি, যেটাকে আমরা ইনটিউশনস বলি। আমরা মাঝে মাঝে নিজেদের মধ্যে হয়, দেখবে কিছু কিছু সমস্যার সমাধান নিজে থেকেই তুমি করতে পারো। আর একটা আমরা জ্ঞান কিভাবে লাভ করি? আমাদের যে পাঁচটা সেন্স অর্গান, আমাদের মাইন্ড বা ব্রেন যেটাকে বলছি আমরা,
সেটা মানে মাইন্ড বলতে ব্রেন বলতে চাইছি, সেগুলোর মধ্যে দিয়ে আমরা জ্ঞান লাভ করি তো, করি তো কি গো? এম্পিরিসিজম। হ্যাঁ দাদা। এম্পিরিসিজম মানে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের সাহায্যে, আমাদের সেন্স অর্গানগুলোর সাহায্যে আমরা যে অভিজ্ঞতা লাভ করি, এক্সপিরিয়েন্স লাভ করি, সেই পদ্ধতিটাকে বলা হয় এম্পিরিসিজম। এম্পিরিসিজম মানে কি? পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের সাহায্যে আমরা যে জ্ঞান লাভ করি, সেইটা যা কিছু শিখি তা হচ্ছে এম্পিরিসিজম। এই পদ্ধতিটাকে বলা হয় এম্পিরিসিজম। এম্পিরিসিজম মানে এম্পেরিক্যাল নলেজ। মানে কি এম্পেরিক্যাল নলেজ? যদি আমরা বলি, এম্পেরিক্যাল নলেজ হচ্ছে, বা এটাকে অভিজ্ঞতাবাদ বলা হয়। অভিজ্ঞতাবাদ, অভিজ্ঞতাবাদ হচ্ছে কি, যে আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে যে জ্ঞান লাভ করি। অভিজ্ঞতা কিভাবে লাভ করি? আমরা আমাদের 5টা সেন্স অর্গান থেকে যে সেন্স, সেটা আমার ব্রেনে পৌঁছয়, ব্রেন থেকে অ্যানালাইসিস হয়ে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা লাভ করি। আমরা কোনো একটা ঘটনা দেখলাম, চোখ দেখছে, দেখে সেটা আমার ব্রেনের মধ্যে গেল, দিয়ে আমরা সেখান থেকে একটা শিক্ষা লাভ করলাম, অ্যানালাইসিস করে শিক্ষা লাভ করলাম। এই প্রসেসটাকে বলা হয় এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ। এছাড়াও আমরা যখন সত্য মিথ্যে বিচার করি, সেক্ষেত্রে যুক্তিটাকে প্রয়োগ করি তো, লজিকটাকে। তো র্যাশনালিজম, অর্থাৎ আমরা ঠিক ভুল কিভাবে বিচার করি তার পদ্ধতি কি? যুক্তি দিয়ে। র্যাশনালিজম যুক্তি দিয়ে, ডিলস উইথ লজিক্যাল অ্যানালাইসিস। র্যাশনালিজম বা যুক্তিবাদ কি করে? র্যাশনালিজম মানে যুক্তিবাদ। যুক্তিবাদ কি করে? আমাদের লজিক দিয়ে, লজিক্যাল অ্যানালাইসিস দিয়ে বুঝতে সাহায্য করে। এইবারে তোমাকে কিছু কিছু সময় দেখবে তুমি লজিক, তোমাকে হয়তো লজিক দিয়েও দিল, কিন্তু তোমার লজিক সম্পর্কে ডাউট থাকে, তাই তো? সেইটাকে বলে ক্রিটিসিজম, সমালোচনাবাদ। যে না না না, তুমি বলছো ঠিকই, কিন্তু আমি তাও মানবো না, ক্রিটিসিজম করছি, সমালোচনাবাদ। ক্রিটিক্যাল অ্যানালাইসিসের সাহায্যে আমরা এই বিষয়টাকে জ্ঞান লাভ করি। ঠিক আছে, এইটা হচ্ছে এপিস্টেমোলজির এই 4টে স্টেপ। ভালো করে পড়বে এগুলো থেকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাচ্ছি এক্সিওলজি। এক্সিওলজি মানে নীতি, নীতি শাস্ত্র আর কি। ঠিক আছে, বা আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধ এই বিষয়গুলো যুক্ত থাকে এক্সিওলজির মধ্যে। তো এর সঙ্গে লজিক থাকে, আমরা আলোচনা করলাম ইন্ডাকটিভ ডিডাকটিভ লজিক, পরে আলোচনা করব। এর দুটো পার্ট, একটা হচ্ছে এথিক্স মানে মোরাল ফিলোসফি, কোনটা গুড কোনটা ব্যাড এই বিষয় নিয়ে আলোচনা করে, ভালো মন্দ উচিত অনুচিত এই বিষয় নিয়ে কি আলোচনা করে। এক্সিওলজির মেনলি দুটো পার্ট, এথিক্স এবং লজিক, এই সরি, এথিক্স এবং অ্যাস্থেটিক্স। এথিক্স কি করে? মোরাল ফিলোসফি, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কোনটা ভালো কোনটা খারাপ, এটা হচ্ছে এথিক্স আলোচনা করে। আর অ্যাস্থেটিক্স মানে হচ্ছে নান্দনিক তত্ত্ব। হ্যাঁ, তুমি গান গাইছো, তুমি গান ভালোবাসো, তুমি ছবি আঁকতে ভালোবাসো, তুমি কোনো খেলাধুলা করতে ভালোবাসো, বা আর্ট আর্টের প্রতি কোনো একটা ইন্টারেস্ট আছে, এইগুলো হচ্ছে নান্দনিক তত্ত্ব। তুমি নাচ গান করতে ভালোবাসো, এগুলো হচ্ছে নান্দনিক তত্ত্ব। অ্যাস্থেটিক্স ডিল উইথ বিউটি অফ নেচার, সোল অ্যান্ড মাইন্ড, অর্থাৎ আমাদের মনের মধ্যে, প্রকৃতির মধ্যে এবং আত্মার মধ্যে যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যগুলোকে প্রকাশিত করার জন্য যে বিষয়, যে ধরো আমরা ছবি আঁকছি, গান গাইছি, নাচ করছি, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাস্থেটিক বিষয়। তো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করে অ্যাকচুয়ালি দুটো পার্ট, এথিক্স এবং অ্যাস্থেটিক্স, নান্দনিক তত্ত্ব। ঠিক আছে, লজিকও তার সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, এই যে বললাম এথিক্স কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, কোনটা গুড কোনটা ব্যাড, কোনটা রাইট কোনটা রং, হ্যাঁ, কোন মানে আমাদের কি নীতি নৈতিকতা মেনে চলা উচিত, এইসব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। আর একটু বিষয় আছে, হ্যাঁ ঠিক আছে, এরপরে কিছু কোশ্চেন আলোচনা করব, তারপরে আমরা এতে চলে যাব। ঠিক আছে, তো এরপরে হচ্ছে মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি। এটা আর বেশি এ করার দরকার নেই। তাহলে এডুকেশনাল ফিলোসফি কি? যখন ফিলোসফি আর এডুকেশন বা ফিলোসফিক্যাল দার্শনিক চিন্তা ভাবনাগুলো শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, তখন তাকে আমরা বলছি কি? এডুকেশনাল ফিলোসফি বা শিক্ষার দার্শনিক ভিত্তি। ঠিক আছে, তো ধরো একজন ভাববাদ, তার দার্শনিক চিন্তা ভাবনা আছে, সে কিভাবে পরবর্তী প্রজন্মের কাছে সেই দার্শনিক চিন্তা ভাবনাটা ট্রান্সফার করবে? কোন উপায়ে করা যাবে বলো, একটু রেসপন্স করো। ধরো আমি একটা বিষয় জানি, আমি একটা জ্ঞান লাভ করেছি, আমি একটা দার্শনিক চিন্তা ভাবনা লাভ করেছি, আমি অন্যজনের কাছে সেই দার্শনিক চিন্তা ভাবনাটা কিভাবে পৌঁছে দেবো, পৌঁছাবো কিভাবে? থ্রু এডুকেশন। একদম, থ্রু এডুকেশন, শিক্ষার সাহায্যে। শিক্ষা হচ্ছে একটা প্রজন্মের
মানে যা কিছু আমাদের সোসাইটিতে যা কিছু নলেজ আছে, যা কিছু কালচার আছে, সব কিছুকে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মকে মানে হ্যান্ড ওভার করা বা আরেকটা প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপায় হচ্ছে শিক্ষা। সব দার্শনিক চিন্তা ভাবনা, ধরো বেদান্ত দর্শন, দেখবে বেদান্ত দর্শনে যারা বিশ্বাসী মুনি ঋষিরা তারা শিষ্যদের শেখাচ্ছে বেদান্ত দর্শনের ভালো মন্দ খারাপ, ভালো মানে ভালো দিকগুলো শেখাচ্ছে। বৌদ্ধ দর্শন নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করছে, ধর্ম প্রচার করছে, শিক্ষা লাভ করছে, মানে শিক্ষার মধ্য দিয়েই এই দার্শনিক চিন্তা ভাবনাগুলো করা হয়, ঠিক আছে, প্রয়োগ করা হয়, বাস্তবে প্রয়োগ করা হয়। তাহলে এডুকেশনাল ফিলোসফি কি? এডুকেশনাল ফিলোসফি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য ফিলোসফি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। অর্থাৎ ফিলোসফিকে বা দর্শনকে যখন আমরা শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করছি তাকে আমরা তখন কি বলছি? এডুকেশনাল ফিলোসফি। অর্থাৎ দার্শনিক নীতি, নৈতিকতা, মূল্যবোধ এগুলো কিন্তু আমরা যখন শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করছি তখন আমরা বলছি তাকে এডুকেশনাল ফিলোসফি। ধরো এখন আমরা কি বলছি? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাইকে শিক্ষাদান করতে হবে। বলতো এর পেছনে কোন দার্শনিক চিন্তা ভাবনাটা বা কোন দার্শনিক মতাদর্শ আছে? কোন? মার্কসিজম। হতে পারে, কিন্তু মানে ডেমোক্রেসি, হ্যাঁ, সবার শিক্ষার অধিকার আছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাইকে শিক্ষার অধিকার দিতে হবে, সবাইকে শিক্ষা দিতে হবে। এইটা হচ্ছে মার্কসিজম হতে পারে, কিন্তু ডেমোক্রেসি এই মতাদর্শ, একটা মতাদর্শের উপর বেশ করেই কিন্তু শিক্ষার লক্ষ্য ঠিক হয়, ঠিক আছে। আইডিয়ালিজম কি বলছে? শিক্ষার মানে আইডিয়ালিজম বলছে কি, যে আইডিয়ালিজম হচ্ছে কি মোক্ষ লাভের কথা বলছে। তাহলে দেখো তাদের মতে শিক্ষার লক্ষ্য কি? মোক্ষ লাভ করা। প্রকৃতিবাদ কি বলছে? যে বাস্তববাদ কি বলছে? যে বাস্তব জীবনের বস্তু জগতের উন্নতি ঘটানো। তাদের মতে দেখো শিক্ষার লক্ষ্য হচ্ছে বস্তু জীবনের উন্নতি ঘটানো। হ্যাঁ, প্রয়োগবাদ কি বলছে? যে উপযোগিতা, যা কিছু প্রয়োজন তাই শিখবো। তাদের সিলেবাসে সেই সব প্র্যাকটিক্যাল এডুকেশন এইসব বিষয়গুলোকে যুক্ত করা হচ্ছে। তো এই যে আমাদের এডুকেশনের লক্ষ্য, শিক্ষার লক্ষ্য কি হবে, কারিকুলাম কি হবে, কোন মেথডে পড়ানো হবে, হ্যাঁ, ডিসিপ্লিন কি হবে, কিভাবে আমরা ডিসিপ্লিন ফলো করব, কারিকুলাম কি হবে, কোন নীতি নৈতিকতা মেনে আমরা শিক্ষা লাভ করব, এই সমস্ত বিষয় আলোচনা করে হচ্ছে কি এডুকেশনাল ফিলোসফি। তো এডুকেশন ইজ এ ডাইনামিক সাইড অফ ফিলোসফি। এডুকেশন হচ্ছে কি? শিক্ষার একটা গতিশীল প্রক্রিয়া। তাহলে ফিলোসফিক্যাল চিন্তা ভাবনাগুলো অ্যাপ্লাইড করছি আমরা কিন্তু শিক্ষার মধ্য দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে এর কতগুলো অবজেক্টিভস আছে, এডুকেশনাল ফিলোসফির কতগুলো অবজেক্টিভস আছে, এটা আর আলোচনা করছি না, এগুলো পারবে তোমরা, এই বিষয়গুলো যুক্ত আছে। তো অনেকক্ষণ ক্লাসটাও হলো, মানে ভালো লাগছে না বোর ফিল হচ্ছে যে অনেকক্ষণ হয়ে যাচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ দাদা, ভালো লাগছে। মানে আসলে অনেকক্ষণ করে দিলাম তো আমি এই করিনি, যাই হোক। তো এই অবজেক্টিভস আছে এইখানটা দেখো। এরপর আমরা এমসিকিউ তে চলে যাব। এমসিকিউ গুলো পড়লে আরো ভালো লাগবে। মানে বেসিক্যালি পড়ার প্রসেস হচ্ছে পড়বে, যেটা প্রথমে হয়তো কালকে ক্লাসে যারা জয়েন করেছিলে জানো, সেখানে বলা হয়েছে যে বিষয়গুলো সবসময় পড়বে একবারে। দেখো এখানে তোমার কবে পরীক্ষা হবে, তাড়াতাড়ি হয়ে যেতে পারে, এই হতে পারে, সিলেবাস সবটা কমপ্লিট করবে কি পারবে না, সেটা একটা সমস্যা। তোমরা একদম একটা কাজ করবে, কি করবে বলো তো? পড়বে, এমসিকিউ প্র্যাকটিস করবে এবং যা ডাউট আছে সেটা ক্লিয়ার করে নেবে। তো এখানে বিষয়গুলো যেগুলো আলোচনা করেছিলাম সেটা যদি মানে সমগ্র ক্লাসের যদি একটা ব্লুপ্রিন্ট দেখো, সেখানে আমরা কি আলোচনা করেছিলাম? প্রথমে ফিলোসফি। তাহলে ফিলোসফি কি করে? ফিলোসফি হচ্ছে আমাদের বাস্তবটাকে, রিয়েলিটিটাকে ক্রিটিক্যালি এক্সামাইন করে এবং রেশনালি, যুক্তির সাহায্যে অনুসন্ধান করে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই আর মেটাফিজিক্স কি করে? স্টাডি অ্যাবাউট দ্য রিয়েলিটি, বাস্তব সম্পর্কে আলোচনা করে হচ্ছে মেটাফিজিক্স। এপিস্টেমোলজি স্টাডি অ্যাবাউট দ্য নলেজ, জ্ঞান সম্পর্কে আলোচনা করে। এক্সিওলজি কি করে? স্টাডি অ্যাবাউট ভ্যালুস, মূল্যবোধ নিয়ে আলোচনা করে। কসমোলজি কি? স্টাডি অ্যাবাউট অরিজিন, নেচার এন্ড ডেভেলপমেন্ট অফ ইউনিভার্স, এই ইউনিভার্স কিভাবে উৎপত্তি হলো, তার প্রকৃতি কি, কিভাবে ইউনিভার্সের বিকাশ হলো, সেটা আলোচনা করে। থেলিওলজি কি? ডিলস উইথ ক্রিয়েশন অফ রিলিজন অর গড, ভগবান কিভাবে সৃষ্টি হচ্ছে, ভগবান আছে কিনা, থেলিওলজি আলোচনা করে, ঠিক আছে। এইভাবে এমপিরিসিজম আমরা কি বলেছিলাম? থিওরি, একটা থিওরি যেটা কি করে যে নলেজ কিভাবে আসে, সেন্সারি এক্সপিরিয়েন্স, আমাদের যে পাঁচটা সেন্স অর্গান সেভাবে নলেজ আছে, জ্ঞান লাভ হয়, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এমপিরিসিজম। ইনটিউশন মানে কি? আমাদের যে কনসিয়াস রিজনিং, আমাদের যে সেলফ নলেজ তার থেকে আসে। এথিক্স সম্পর্কে আলোচনা করলাম, এডুকেশন কি, কারিকুলাম, লার্নিং,
এডুকেশনাল ফিলোসফি কি, এই বিষয়গুলো আলোচনা করলাম। এইবারে দ্রুততার সঙ্গে কতগুলো আমরা প্রশ্ন আলোচনা করছি, তোমাদের কাজে লাগবে। মানে যতটা পড়েছো, কতটা তুমি শিখতে পেরেছো, সেইটা কিন্তু তোমরা বুঝতে পারবে এই প্রশ্নগুলো যদি সঠিক অ্যান্সার দিতে পারো। আশা করি পারবে তোমরা সঠিক অ্যান্সার দিতে, কারণ মানে আমার বিশ্বাস সবাই পারবে, কোশ্চেন গুলো খুব একটা কঠিনও নেই। দেখো প্রথম প্রশ্ন, দেখো কমেন্ট বক্সে অ্যান্সার গুলো দেবে সবাই। প্রথম প্রশ্ন দেখো, এপিস্টেমোলজিক্যাল মিনিং অফ দ্য টার্ম এডুকেশন ইজ। এডুকেশনের যে এপিস্টেমোলজিক্যাল মিনিং মানে বুৎপত্তিগত অর্থ, সেইটা কি? ব্রিং আপ, টু নো, ডু, গ্রো। অবেদুল ইসলাম এক বলছো, লিজা এক বলছো। আর অ্যান্সার করো কেউ, ঠিক ভুল যাই হোক অ্যান্সার করার চেষ্টা করো, সুবিধা হবে তোমাদের। থ্যাংক ইউ লিজা, খুব ভালো লাগছে বলছো, থ্যাংক ইউ। একদমই তাই, হ্যাঁ। সজল এক বলছো, সজল নয়, থ্যাংক ইউ। হ্যাঁ একদম, এটার কিন্তু একই অ্যান্সার হবে, ব্রিং আপ অর্থাৎ প্রতিপালন করা, হ্যাঁ, বের করে আনা, টেনে বের করে আনা, বের করে আনা, ঠিক আছে, এটা হচ্ছে ব্রিং আপ। দ্বিতীয় প্রশ্ন দেখো, ফিলোসফি অফ এডুকেশন ইজ কনসার্নড উইথ দ্য ড্যাশ অফ এডুকেশন। ফিলোসফি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে দার্শনিক ভিত্তি, সেগুলো কোন বিষয় নিয়ে ডিল করে? শিক্ষার লক্ষ্য, শিক্ষার প্রকৃতি, শিক্ষার কাজ, অল অফ দ্য অ্যাবভ। কোনগুলো হবে, কোনটা সঠিক অ্যান্সার হবে? মানে অল অফ দ্য অ্যাবভ মানে অল অফ দোজ মানে সবগুলো, উপরে সবগুলো। বেবি ডি বলছো, লিজা হ্যাঁ, এই তো অর্জা, শুভ্রা, থ্যাংক ইউ সবাই এত রেসপন্স করার জন্য, থ্যাংক ইউ সজল, হ্যাঁ আব্দুল, একদম একদমই তাই, এটা কিন্তু ডি। দেখো এরকম ছোট ছোট প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষার হলে দেখো মনে হয় এগুলোই কঠিন হচ্ছে, ঠিক আছে, এবং কনসেপ্ট ক্লিয়ার হবে। এইখানটায় দেখো একটু পারবে, সবাই পারবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ট্রু? Education is a lifelong process. Education is a systematic process. Education is a modification of behavior. Education is a instruction and direction. এগুলো কোনগুলো হবে? এখানে এক নম্বর বলছে এক দুই দুটো ঠিক, এক দুই তিন, আর এই দেখো এইখানে একটু সবাই ডি বলছো, বেবি, সজল, শুভ্রা ডি বলছো, একটু মাথাটা খাটাতে খাটাতে হতো। অর্জা আচ্ছা এটা ঠিক আছে, অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে একদম, হ্যাঁ ঠিক আছে। ডাইরেকশন এবং ইনস্ট্রাকশন এটা ন্যারো মিনিং এর মধ্যে পড়লেও এটা শিক্ষার মধ্যে যায়, ঠিক আছে একদম তাই, অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। এডুকেশন হচ্ছে লাইফ লং, সিস্টেমেটিক, মানে শিক্ষার লক্ষ্য কি? আমাদের আচরণের পরিবর্তন করা, ঘটানো, ঠিক আছে। এবং ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। পরের প্রশ্ন চলে যাচ্ছে, এইটা দেখো, স্পিক আউট দ্য কারেক্ট ডেফিনেশন অফ দ্য এডুকেশন অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মধ্যে সঠিক ডেফিনেশন কোনটা? এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ ম্যান, education is the manifestation of God, education is the manifestation of the persons already in man, education is the manifestation of the perfection already in God. আচ্ছা লিজা কি কোশ্চেন দেখতে পাচ্ছ না? তোমরা সবাই কোশ্চেন দেখতে পাচ্ছ? 4 নম্বর কোশ্চেনটা দেখো। রুবিনা, বেবি এগুলো কি 3 অ্যানসার দিচ্ছ? একজন সজল 4 অ্যানসার দিলে, পাচ্ছি না। লিজা একটু লেফট করে আবার জয়েন করো তো, দেখতে পাবে। মনে হচ্ছে তোমার নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে, আর সবাই তো দেখতে পাচ্ছে। এইখানটায় দেখো, দেখো দেখেছো, মানে প্রশ্নটা সহজ ছিল কিন্তু এক আধজন কি করলে ডি অ্যান্সার দিয়ে দিলে। দেখো প্রশ্নগুলোর এটাই হচ্ছে কম্পিটিটিভ এক্সামের মজা, যে সহজ বিষয় দেবে তুমি জানো, কিন্তু তোমাকে এমন ভাবে দিয়ে থাকো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন গড, জাস্ট একটা কথা চেঞ্জ করেছে, এই জন্য অনেকে দেখো ডি বলে দিয়েছো। বেসিক্যালি এটা সি হবে, এডুকেশন কি? ইজ দ্য পারফেকশন, মানে ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, মানুষের অন্তর্নিহিত শক্তির সম্পূর্ণ পরিপূর্ণ বিকাশ, হ্যাঁ ম্যানিফেস্টেশন হচ্ছে শিক্ষা। এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, এবং যেহেতু আমাদের টাইম বাউন্ড থাকে, হ্যাঁ ধরো আমাদের 1 ঘন্টার মধ্যে 7টা কোশ্চেন করতে হবে, তাহলে আমাদের কম সময়ে প্রশ্নগুলো তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি উত্তর দিতে হবে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই জন্য এইরকম প্রশ্নগুলো, সহজ সহজ প্রশ্নগুলো ভুল হয়ে যায়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু বিবেকানন্দ এডুকেশন শুড এম অ্যাট, শিক্ষার মূল লক্ষ্য কি? লাইফ বিল্ডিং, ম্যান মেকিং এবং ক্যারেক্টার বিল্ডিং, আর হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। শুভ্রা, শুভ্রা ডি বললে, অবিদুল বি বললে, যে 2 বললো, হ্যাঁ আর সবাই অ্যান্সার করো। আর যা পারবেন বি বলছো, রবিনা হ্যাঁ ডি বলছো, একদম এক দেখে রাখো, এইটার সঠিক অ্যান্সার হচ্ছে ডি, অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ বিবেকানন্দের মতে, মানে বিবেকানন্দের শিক্ষার অনেকগুলো সংজ্ঞা আছে, আমরা একটা সংজ্ঞা ওখানে পড়েছি, আর একটা সংজ্ঞা আছে দেখবে, যে শিক্ষা হচ্ছে
ম্যান মেকিং, ক্যারেক্টার, লাইফ বিল্ডিং, ম্যান মেকিং এবং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। শিক্ষা হচ্ছে কি, লাইফ বিল্ডিং করবে, মানুষ তৈরি করবে এবং আমাদের চরিত্র গঠন করবে। বিবেকানন্দ তো অনেক শিক্ষা সম্পর্কে অনেকগুলো বাণী আছে, তো এইটা কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণী, যেখানে কিন্তু লাইফ বিল্ডিং, ম্যান মেকিং এবং ক্যারেক্টার মেকিং এই তিনটে এডুকেশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, যেটা যখন আমরা বিবেকানন্দের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করবো সেখানে ডিটেলসে আলোচনা করবো। দেখো, এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি, সাইকোলজি, সোসিওলজি, ফিলোসফি, লিটারেচার। এটার কি অ্যান্সার হবে বলো? ফার্স্ট কোশ্চেন। অবিদুল সি, শুভ্রা সি বলছো, থ্যাংক ইউ। রুবিনা হারজা, হ্যাঁ বেবি সি বলছো একদম। সজল স্ক্রিন দেখতে পাচ্ছ না? আর সবাই দেখতে পাচ্ছ তো? একটু একটু লেফট করে জয়েন করো তো, আর একটু দেখো, দেখতে হবে হয়তো। তো এই দেখো, গৌরীনাথ কিছু বলবে? হাত তুলেছ? আচ্ছা, তো এটা হচ্ছে ফিলোসফি। ফিলোসফি হচ্ছে এর সঠিক অ্যান্সার। অনেকেই অ্যাকর্ডিং টু রস, আচ্ছা একদম, থ্যাংক ইউ। এবার দেখতে পাচ্ছ সজল? 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন কি? দ্য স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি ইজ ডাইরেক্টলি কনসার্নড উইথ দ্য, অর্থাৎ এডুকেশনাল ফিলোসফির যে স্কোপ, স্কোপ মানে হচ্ছে সুযোগ বা সুবিধা, সেটা কার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড? এডুকেশনাল ইভলিউশন, প্রাইমারি এডুকেশন, কনসেপ্ট অফ এডুকেশন, প্রবলেম অফ এডুকেশন। সজল দেখতে পাচ্ছ না মনে হচ্ছে। আমার এখানে হ্যাঁ মনে হয় নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, তোমার হয়তো নেট শেষ হয়ে গেছে, তোমার হতে পারে, বা নেট স্লো হয়ে গেছে। দেখো, অবিদুল এটা ডি বল একদম। দেখো, এডুকেশনাল ফিলোসফি সঙ্গে কি যুক্ত জানো তো? প্রবলেম অফ এডুকেশন। এইটা হচ্ছে ডাইরেক্টলি রিলেটেড, অর্থাৎ এডুকেশনাল ফিলোসফি কি করে, আমাদের যে শিক্ষা রিলেটেড যা কিছু প্রবলেম সেইটা নিয়ে আলোচনা করে। দেখো, এটা তোমরা জানো, এই তাও সি বললো কেন, কনসেপ্ট অফ এডুকেশন নয়, প্রবলেম অফ এডুকেশন। শিক্ষার লক্ষ্য কি হবে, শিক্ষার কারিকুলাম কি হবে, শিক্ষার মেথড কি হবে, শিক্ষায় কোন ডিসিপ্লিন ফলো করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই সব প্রবলেম গুলোর উত্তর কে দেয়? এইসব প্রবলেম গুলোর উত্তর কে দেয়? এডুকেশনাল ফিলোসফি, অর্থাৎ প্রবলেম অফ এডুকেশন। এইসব প্রবলেম এগুলো কি হবে, এগুলো ডাইরেক্টলি কে করে, ডিল করে। এইখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, এই জন্য দেখো প্রশ্নটা কঠিন মনে হচ্ছে। প্রশ্ন কিন্তু সহজ। দ্য স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি ইজ ডাইরেক্টলি কনসার্নড উইথ দা, অর্থাৎ এডুকেশনাল ফিলোসফি কোন জায়গায় কাজ করে বলতো? কোন জায়গায় কাজ করার স্কোপ আছে? প্রবলেম অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি হবে, এটা একটা প্রবলেম। শিক্ষার কারিকুলাম কি হবে, হ্যাঁ, শিক্ষার মেথড কি হবে, হ্যাঁ, এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু নিয়ে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে ডিটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? পরের প্রশ্ন দেখো, দ্য নেচার অফ ফিলোসফি ক্যান বি এক্সপ্লেন অ্যাজ, ফিলোসফির নেচারকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি, বর্ণনা করতে পারি? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইউনিভার্সাল সায়েন্স, নন অফ দ্য অ্যাবভ, উপরে কোনোটি নয়। এটার অ্যান্সার সবাই পারবে নিশ্চয়ই, দাও। ফিলোসফি এটা থেকে আমরা পড়লাম তোমরা পড়তে গিয়ে, একদমই তাই। হ্যাঁ, আরজা, বেবি, আবেদুল, রুবিনা একদম সি সঠিক অ্যান্সার, ইউনিভার্সাল সায়েন্স। ঠিক আছে, একদমই তাই। ফিলোসফি ইজ কনসার্নড উইথ নলেজ, ট্রুথ, ভ্যালুজ, অল অফ দ্য অ্যাবভ। বলো। হ্যাঁ, বেবি, রুবিনা, অবিদুল একদমই তাই, সবাই ডি বলছো, অল অফ দ্য একদম। তাহলে ভ্যালুস কে নিয়ে কোন পার্টটা আলোচনা করে? এক্সিওলজি। নলেজ কে নিয়ে কে আলোচনা করে? এপিস্টেমোলজি। আর ট্রুথ বা রিয়েলিটি কে নিয়ে কে আলোচনা করে? মেটাফিজিক্স। তাহলে সবটাই হচ্ছে আমাদের ফিলোসফির আলোচনার বিষয়, অল অফ দ্য অ্যাবভ। এইখানটায় দেখো, এই প্রশ্নটা আমি তখন তোমাকে ওই জন্যই পড়াচ্ছিলাম। দ্য 4 মেন ডিভিশন অফ ফিলোসফি আর, মানে ফিলোসফির যে 4টে মেন ডিভিশন। রিজয়েন করলাম তো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। তাও দেখতে পাচ্ছ না? আচ্ছা, রেকর্ডেড তো থাকবে, পরে একটু দেখে নিও, এখন এমনি থাকো, প্রশ্নগুলো যতটা করতে পারো। মনে হচ্ছে তোমার নেটটা শেষ হয়ে এসছে বা কিছু।
একদম প্রশ্নটা মানে এখানে বলা হয়েছে যে ফিলোসফির যে চারটে মূল ডিভিশন, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, লজিক, সরি এক্সিওলজি, আরেকটা হচ্ছে লজিক। হ্যাঁ, অনেকেই সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সবাইকে। মানে অ্যান্সার সঠিক করলে মানে বোঝা যায় যে ঠিক আছে আমি মোটামুটি কিছু একটা পড়াতে পেরেছি তোমাদের। ঠিক আছে, এই হচ্ছে এর পরের প্রশ্ন দেখো, এইরকম প্রশ্নগুলো আসবেই। The study of reality in the broadest sense, an inquiry into element of the nature of the universe and things it in is known as, অর্থাৎ বাস্তবতা সম্পর্কে আলোচনা করে, নেচারের কি কি উপাদান আছে সেগুলো নিয়ে আলোচনা করে, ইউনিভার্স সম্পর্কে আলোচনা করে, কোনগুলো? মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, কোয়ান্টাম ফিজিক্স, এক্সিওলজি। মেটাফিজিক্স, হ্যাঁ বেবি বি বললো সবাই, আর যা পারবেন বি বলছো, সরি এ বলছো, এ মেটাফিজিক্স। মেটাফিজিক্স হবে বি। এই এরা বি বি মানে বি বলেছিলে নাকি আর যা? আসলে মানে পরপর অ্যান্সার গুলো চলে আসছে তো, কোনটা আগের প্রশ্নের অ্যান্সার কোনটা এরকম বুঝতে পারছি না আমি। ঠিক আছে, এটা মেটাফিজিক্স। দেখো বাস্তবতা সম্পর্কে, এই নেচার সম্পর্কে আলোচনা করে কিন্তু মেটাফিজিক্স, এখানে কোনো কোথাও নলেজের কথা নেই, তো এপিস্টেমোলজি হবে না। এপিস্টেমোলজি জ্ঞান তত্ত্ব, মানে জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব, যে নেচারের কি কি এলিমেন্ট আছে, এই ইউনিভার্সের কি কি এলিমেন্ট আছে, হ্যাঁ এইগুলো সম্পর্কে অনুসন্ধান করে কিন্তু মেটাফিজিক্স। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন লাইক হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ ট্রুথ আর মেন স্টেটস ইন দ্য ব্রাঞ্চ অফ ফিলোসফি নোন অ্যাজ, অর্থাৎ ফিলোসফির কোন ব্রাঞ্চটা এগুলো আলোচনা করে, যে হোয়াট ইজ নলেজ, নলেজ কি, সত্য কোনটা, ট্রুথ বলতে এখানে সত্য বলতে ঠিক কোনটা, ট্রুথ, লজিক, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি। একদম সবাই সঠিক অ্যান্সার বলছো, 3 একদম এপিস্টেমোলজি, এইটা নিয়ে আলোচনা করে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এইখানে দেখো, দ্য থিওরি দ্যাট হোল্ড রিজন অ্যাজ এ সোর্স অফ নলেজ, hold that reason as a source of knowledge, idealism, rationalism, empiricism, none of the above। অর্থাৎ কোনটা নলেজ, কোনটা নলেজ মানে নলেজ, সোর্স অফ নলেজ কি, কারণ দিতে হবে, যুক্তি দিতে হবে, রিজন দিতে হবে, এটা কে বলে? যুক্তির ওপর জোর কে দেয়? আইডিয়ালিজম, ন্যাশনালিজম, এম্পিরিসিজম, none of the above। বি 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 একদম, যুক্তিবাদ, ন্যাশনালিজম, এরা যুক্তির ওপর, রিজনের ওপর জোর দেয়। ঠিক আছে, যুক্তি দিয়ে যেটা প্রমাণিত হবে সেইটা যুক্তিবাদ। ঠিক আছে, এম্পিরিসিজম কি করে, আমাদের যে আমরা যেসব এক্সপিরিয়েন্স লাভ করি, এক্সপিরিয়েন্স কিভাবে লাভ করি, আমাদের 5টা সেন্স অর্গানের সাহায্যে যে এক্সপিরিয়েন্স লাভ করি, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, অবজারভেশনের মধ্যে দিয়ে, সেটাকে আমরা এম্পিরিসিজম বলছি। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাচ্ছে, দ্য সায়েন্স অফ ভ্যালু ইজ নোন অ্যাজ, মূল্যবোধের যে বিজ্ঞান তাকে আমরা কি বলি? এক্সিওলজি। এক্সিওলজি, হ্যাঁ একদম বেবি, সবাই অ্যান্সার করছে একদম এক্সিওলজি বা মূল্যবোধের বিজ্ঞান। মেটাফিজিক্স ইজ দ্য ওয়ার্ক অফ, এইটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মেটাফিজিক্স বা এই কথাটা কে প্রথম বলেছিল, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থেলস, মানে কে বিষয়টা বলেছিল যে মেটাফিজিক্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বা এই বিষয়টা বলতে পারবে কেউ? সরি, ডি। থেলস নয়, এটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল কিন্তু এই মেটাফিজিক্স এর সম্পর্কে বিষয়টা বলেছে। ঠিক আছে, এইরকম কিছু ইনফরমেটিভ প্রশ্ন আসে এবং থাকে এবং আসবে। এইটা দেখো, টু ব্রাঞ্চ অফ মেটাফিজিক্স আর, এখানে মেটাফিজিক্স এই যে ব্রাঞ্চ গুলো দেওয়া আছে, ধরো রিলিজিয়ন্স অ্যান্ড থেলিওলজি, ন্যাশনালিজম অ্যান্ড এম্পিরিসিজম, অন্টোলজি অ্যান্ড কসমোলজি, মেটারিয়ালিজম অ্যান্ড স্পিরিচুয়ালিজম, এগুলোর মধ্যে কোন দুটো ব্রাঞ্চ মেটাফিজিক্স এর সঙ্গে যুক্ত? সি বলছো বেবি, আর কেউ বলো? হ্যাঁ একদমই তাই, এখানে অন্টোলজি এবং কসমোলজি, এটা কিন্তু এই দুটো যুক্ত। এখানে দেখো থিওলজিটা ছিল কিন্তু রিলিজনটা কিন্তু মেটাফিজিক্স এর মধ্যে যুক্ত নয়, তাই এটা হবে না। তাহলে আমাদের এই সিটাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এথিক্স ইজ এ পজিটিভ সায়েন্স, নরমেটিভ সায়েন্স, ডেসক্রিপটিভ সায়েন্স, নন অফ দ্য অ্যাবভ।
এথিক্স, নীতি নৈতিকতা কোন ধরনের বিজ্ঞান? দৃষ্টান্ত মানে পজিটিভ সায়েন্স মানে বেসিক্যালি যে ফিজিক্স কেমিস্ট্রি যে একদম পিওর সায়েন্স, হার্ডকোর সায়েন্স, এইটা কি বোঝায়? আর নরমেটিভ মানে হচ্ছে আদর্শমান। হ্যাঁ একদম সঠিক অ্যান্সার, এটা বি হবে। যেটা হচ্ছে এথিক্স হচ্ছে একটা নরমেটিভ সায়েন্স, অর্থাৎ আদর্শ অনুযায়ী নির্ভর করে, যে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ভালো খারাপ এর হুম, ভালো খারাপ এরকম কিন্তু মানে এর একটা হচ্ছে আদর্শ মানে স্ট্যান্ডার্ড থাকে। ঠিক আছে, এর এমন নয় যে মানে আমরা বলতে পারি 1 কেজি আলু, 1 কেজি চাল ডাল, এগুলোর একটা ইয়ে আছে, এগুলোকে পজিটিভ সায়েন্স বলা হয়। কিন্তু আমরা এরকম বলতে পারি না যে 1 কেজি ভালো বা এত গ্রাম ভালো, এরকম বলতে পারি? এটা হচ্ছে নরমেটিভ, আপেক্ষিক, আদর্শবান। ঠিক আছে, এটা হচ্ছে শেষ কোশ্চেন, আজকের ক্লাস এখানেই শেষ করব। ড্যাশ সিক টু ক্লিয়ারিফাই অ্যান্ড রিডিফাইন দ্য প্রসেস অফ নোয়িং। ক্লিয়ারিফাই এন্ড রিডিফাইন দ্য প্রসেস অফ নোয়িং। এপিস্টেমোলজি, এক্সিওলজি, মেটাফিজিক্স, এথিক্স। বলো। রিফাইন দ্য প্রসেস অফ নোয়িং, আমরা কিভাবে জানি, কিভাবে ক্লিয়ারিফাই করি, কোনটা ঠিক কোনটা ভুল, একদম এপিস্টেমোলজি, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ভালো লাগলো সবাই, হ্যাঁ সবাই অনেক সঠিক অ্যান্সার করেছো, ভালো লাগলো খুব, এবং সবাই খুব ভালো অ্যান্সার করেছো, এবং আশা করি ক্লাসটা কেমন লাগলো স্যার ফিডব্যাক দেবে।